কি হয়েছে? নীলিমা শব্দ খুঁজে পাচ্ছে না, কেবল বলল, ভাইয়া, আপু। সাইফের কপালের ভাঁজ মুহূর্তে আরো গভীর হলো। তীব্র উৎকণ্ঠায় গলা ভারী হয়ে এলো তার। কি হয়েছে? দৃষ্টি কোথায়? কাঁপা কাঁপা স্বরে নীলিমা বলল, আপুকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। রুম, বারান্দা, ছাদ, উঠোন সব জায়গায় দেখে এলাম, আপু নেই। আকাশের বিস্তীর্ণ গম্বুজে স্থির চোখে দাঁড়িয়ে আছে ঈশিতা। গোধূলির আভা অনেক আগেই গলে নেমেছে। দিনভর বৃষ্টি অশ্রু স্নানের পর ধৌত আকাশ আজ স্বচ্ছ কাচের মতো। সাদা রূপালী থালার মতো পূর্ণচন্দ্র তার রাজ্য বিস্তার করেছে। চারদিক জুড়ে অসংখ্য নক্ষত্রের ক্ষুদ্র আলোকবিন্দু নিভু নিভু দীপ্তিতে দুলছে। নিথর হয়ে দাঁড়িয়ে আছে ঈশিতা, বুকের ভেতর ভারী বিষণ্ণতার স্তূপ। দুপুরে দৃষ্টির জিনিসপত্র গোছাতে গিয়ে হঠাৎ পেয়ে যায় এক পুরনো ডায়েরি। প্রথমে স্বাভাবিক ভদ্রতায় সেটি সরিয়ে রেখেছিল, কিন্তু কৌতূহলের অগ্নিশিখা শেষ পর্যন্ত তাকে গ্রাস করে ফেলে। অবশেষে আঙ্গুলে কাঁপুনি নিয়ে মলাট উন্মোচন করেছিল সে। পাতার পর পাতা জুড়ে সেখানে সীম বিষাদের ঢেউ, শব্দের পর শব্দে জমাট বেদনার নিবিড় অরণ্য। পড়তে পড়তে বিস্ময় স্তব্ধ হয়ে যায় ঈশিতা। এত দুঃখ, এত আঘাত, অথচ দৃষ্টি সবটা আড়াল করে রেখেছে। কেউ চোখের পলকেই টের পাবে না এই হাসি মাখা মেয়েটির অন্তরে এত অন্ধকার বহমান। একা একা দাঁড়িয়ে আছিস কেন? করছিস কি? পরিচিত স্বরের সাজে বিন্দুমাত্র নড়ে উঠল না ঈশিতা। যে ভঙ্গিতে দাঁড়িয়েছিল সেই ভঙ্গিতেই স্থির। উজানের কপালে গাঢ় ভাঁজ নেমে এলো। ধীর পায়ে এগিয়ে এসে সে কাঁধ সমান্তরাল হলো। কৌতূহলী চোখে প্রথমে আকাশ, তারপর তাকে দেখে নিল। কি এমন মন গেঁথে তাকিয়ে আছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই দিন দৃষ্টি আপুকে বিয়ে করলে না কেন উজান ভাই? উজানের দিকে চোখ না তুলেই কথাটা ছুড়ে দিল ঈশিতা। পদক্ষেপ থেমে গেল উজানের। আসার পর থেকে এ প্রশ্নের মুখোমুখি এখনও তাকে হতে হয়নি। আচমকায় ঈশিতার থেকে কেন এমন প্রশ্ন? শটান হয়ে দাঁড়িয়ে রইল উজান। এবার ধীরে ধীরে ঘুরে তাকালো ঈশিতা, চোখের গভীরে জমাট অভিযোগের ছায়া। উচিত হয়নি তোমার আপুকে এভাবে ফেলে রেখে চলে যাওয়া, একেবারেই ঠিক করনি। উজানের কণ্ঠে বিস্ময়ের স্রোত। তুই হঠাৎ এই কথা বলছিস কেন? কারণ আমি আপুর ডায়েরি পড়েছি, সব জেনে ফেলেছি আমি। আপুর নিচের বাড়ি থেকে দূরে একা থাকা, সেদিন তুমি তাকে ফেলে চলে যাওয়া, বিয়ের পরও সাইফ ভাইয়ের সঙ্গে তার সেই এক ছাদের নিচে না থাকা, সবটাই জানি আমি এখন। উজানের পা হঠাৎ জমাট হয়ে গেল। দৃষ্টির ডায়েরি, গলার স্বর খানিক গড়িয়ে তড়িঘড়ি করে উচ্চারিত হলো। ডায়েরিটা আছে এখনো তোর কাছে? ঈশিতার নির্বিকার। নেই, পাঠিয়ে দিয়েছি, ইমন ভাই এসে নিয়ে গেছে। শিট। ঠোঁটের কোণে ফিসফিসিয়ে গালি স্বরে পড়ল। ঈশিতা তার মুখের দিকে সোজা তাকিয়ে নিষ্কণ্ঠ প্রশ্ন ছুড়ে দিল। কেন এত দরকার তোমার? না, এমনি একবার দেখতে চেয়েছিলাম। আচ্ছা উজান ভাই, তুমি কখনো সত্যিকারের প্রেমে পড়েছো? জানো প্রেমে পড়ার অনুভূতি কেমন হয়? প্রেমে পড়ার অনুভূতি, শব্দগুলো কানে ঢুকেই শূন্যে ঝুলে রইল। কোনো সংজ্ঞা মিলল না মাথায়, কেবল একটানা চেয়ে রইল উজান। ঈশিতা চোখ না তুলে নিষ্পৃহ স্বরে বলে উঠল, জানো না, তাই না? জানার কথাও না, কারণ তুমি কোনোদিন প্রেম নামের জিনিসটাই পৌঁছাতেই পারোনি। বারবার কেবল মোহে আটকে গেছো তুমি। প্রেমের আসল স্পর্শ কখনো তোমার কাছে আসেইনি। উজানের ভেতরটা কেমন ধাক্কা খেলো, গলার স্বর খানিক ভারী। তুই কি একটু বেশি বড়দের মতো কথা বলছিস না ঈশিতা? এবার চোখ তুলে গভীরভাবে উজানের দিকে তাকালো ঈশিতা, চাহনি ধারালো কাচের মতো। উপর থেকে নিচ পর্যন্ত একবারে মেপে নিল উজানকে। কালো ট্রাউজারের সঙ্গে সাদা টি শার্ট, এলোমেলো চুলের গোছা কপালের ওপর আষ্টে পড়েছে, আর গলার ফাঁকে শক্ত মাংসপেশির রেখাগুলো অস্পষ্ট হয়ে আছে। চোখ দুটোতে অদ্ভুত এক দীপ্তি, চকচকে অগোছালো। এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তির ছায়া নেমে এলো উজানের মুখে। এই মেয়েটার দৃষ্টি বোঝাই যাচ্ছে না, ভেতরে কি খুঁজছে সে কে জানে। হঠাৎ নীরবতা চিরে স্পষ্ট কণ্ঠে বলল ঈশিতা, প্রেম তোমার জীবনেও আসবে উজান ভাই,
এমনভাবে নামবে মনে হবে আকাশ ছুঁয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মেঘের ভেতর থেকে উকি দেবে যত্নে করা হাজারো স্বপ্ন। তখন তুমি আর তাকে আপুর মতো ফেলে যেতে পারবে না, একা করে দেওয়ার সাহস পাবে না। সারা জীবন বুকের ভেতর আগলে রাখার জন্য পাগল প্রায় হয়ে যাবে। তখনই বুঝবে প্রেম কাকে বলে, ভালোবাসা মানে কি। কথাগুলো বলেই কাঁধের ওড়নাটা ঠিক করে ধীর পায়ে চলে গেল ঈশিতা। স্থির হয়ে দাঁড়িয়ে রইল উজান। এই ছোট্ট মেয়েটাই এখন প্রেমের ব্যাখ্যা শোনাচ্ছে তাকে। হেসে উড়িয়ে দিতে চাইলেও কোথায় যেন আটকে গেল হাসিটা। অদ্ভুতভাবে মনের এক কোণে গাঢ় হয়ে বসে রইল সেই কথা। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ ও যেন ধীরে ধীরে চলে গেল। ইমন আর নীলিমা ইতিমধ্যেই বাড়ির কোনায় কোনায় খুঁজে ফেলেছে। দৃষ্টির কোনো হদিশ নেই। সাইফ একপাশে দাঁড়িয়ে গাঢ় মনোযোগে ভাবছে। রাতের বেলা কোথায় যেতে পারে দৃষ্টি? আসার পর থেকে তো স্বাভাবিকভাবেই ছিল সে, কোনো অস্থিরতার আভাস ছিল না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সাইফ। পর মুহূর্তেই হঠাৎ স্মৃতির আলতো দরজা খুলে গেল মস্তিষ্কে। চোখে এক ঝলক জ্বলে উঠল, ঠোঁটের কোণে অনিয়ন্ত্রিত এক হাসি ছড়িয়ে পড়ল। হালকা শ্বাস ছেড়ে শরীরের অজানা ভার নামিয়ে নিল সে। ইমন আর নীলিমার ব্যাকুলতার থামিয়ে স্বরে সান্ত্বনা দিল তাদের। আপন মনে তাকের পর তাক স্পর্শ করে চোখ বুলিয়ে চলেছে দৃষ্টি। কতদিন পর এই ঘরে ফিরল সে। সবকিছু ঠিক আগের মতোই টিপটপ করে সাজানো, কোথাও এক চিলতে ধুলোর দাগও নেই। মনে হয় কেউ যত্নে পরিষ্কার করে রেখেছে এই ছোট্ট লাইব্রেরিটাকে। ধীরে ধীরে পা বাড়িয়ে এলো ছোট্ট টেবিলটার কাছে। টেবিলের উপর ছোট ছোট কাগজ আর কলমের ভিড়। তাদের মাঝেই মাঝারি আকারের একখানা ফ্রেম, তিনটি হাস্যোজ্জ্বল মুখ বন্দি হয়ে আছে সেখানে। সংকোচ ভরা আঙ্গুল বাড়িয়ে নিল দৃষ্টি ফ্রেমটা। কাঁপতে থাকা আঙুলে ডগায় আলতো করে ছুঁয়ে দিল ছবিটাকে। তারপর হঠাৎ বুকের ভেতরের সব বাঁধ একসাথে ভেঙে গেল। ছবিটাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে হু হু করে কান্নায় ভেঙে পড়ল সে। ঘর ভরে উঠল বুক ভাঙা ডুকরে ওঠার শব্দে। মা, বাবা, কেন আমাকে একা করে চলে গেলে বলো তো? আমার যে একেবারেই কেউ নেই, আমি যে ফাঁকা। এভাবে পারলে আমাকে একা ফেলে যেতে? কেন সেদিন তোমাদের সাথে আমাকেও নিলে না? কেন কেন? কথাগুলো গড়িয়ে আসতেই বুক ভেঙে এলোমেলো হয়ে কান্নায় ডুবে গেল দৃষ্টি। ডুকরে ওঠার শব্দে কেঁপে উঠল ঘরের শ্বাস। শরীর কাঁপিয়ে টেবিলটার সঙ্গে হেলান দিয়ে নিঃশ্বাস নিতে লাগলো সে। পাশের দিকে চোখ পড়তেই থমকে গেল দৃষ্টি। পুরনো ইজি চেয়ারের দিকে তাকাতেই বুকের ভেতর ধক করে উঠল কিছু। মনে হলো এই মাত্র তার বাবা সেখানে হেলান দিয়ে বসে বইয়ের পাতায় মুখ গুজে আছে। কাপা পায়ে এগিয়ে গেল ছোট্ট আলমারিটার কাছে, হাত বাড়িয়ে খুলে নিল। ভেতর থেকে তুলে আনলো একখানা পুরনো রুমাল। রুমালটা বুকের কাছে তুলে নাক টেনে নিল গন্ধ। বাবার গায়ের গন্ধ এখনো সেখানে লেগে আছে। হঠাৎ সারা শরীর কাঁপিয়ে ফেটে পড়ল সে। বুক ফেটে চিৎকার করে কান্না এলো তার মুখ থেকে। গড়িয়ে পড়ল অঝোর জল। মনে হলো বুকের ভেতর কোনো পাহাড় ভেঙে সমুদ্র উথলে পড়েছে। যে জানোয়ারেরা তার বাবা মাকে অমানবিকভাবে ছিঁড়ে ফেলেছিল, সেই নিষ্ঠুরতার কথা মনে পড়তেই দৃষ্টি আর নিজেকে সামলাতে পারল না। দরজার এক কোণে দাঁড়িয়ে আছে সাইফ। চোখের সামনে ভেঙে পড়া দৃষ্টির দৃশ্য দেখে বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস গিলে নিল সে। কিভাবে সামলাবে এই মেয়েটার বেদনা? কোনো ভাষাই খুঁজে পেল না মন। ধীরে ধীরে এগিয়ে এসে আলতো করে হাত রাখলো দৃষ্টির ঘাড়ে। কিন্তু পর মুহূর্তেই বিদ্যুতের ঝটকায় হাত সরিয়ে দিল দৃষ্টি। চোখে তীব্র ক্ষোভের আগুন। খবরদার, আমাকে একটুও ছুবেন না। আপনাদের কারণেই আমার বাবা মার সঙ্গে এমনটা হয়েছে। সেদিন সেদিন যদি এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে না দিতে, তাহলে কিছুই হতো না। বুঝছেন আপনি? বুঝতে পারছেন? আমি আপনাদের ঘৃণা করি, সবাইকে ঘৃণা করি, সবাইকে। সাইফ হাত বাড়িয়ে আবারও তাকে ধরতে চাইল, কিন্তু দৃষ্টি পিছিয়ে গেল, এড়িয়ে গেল তার স্পর্শ। কয়েক কদম দূরে গিয়ে ডুকরে কেঁদে উঠল সে। কান্নার ভাঙা গলায় আকাশ ফাটিয়ে উঠে এলো আর্তনাদ। আমার মা বাবাকে ফিরিয়ে দেন শেখ সাহেব, ফিরিয়ে দেন না তাদের, দয়া করে একবার নিয়ে আসেন তাদের, আমার কাছে ফিরিয়ে দেন।
বলে যেতে যেতে হঠাৎ ঢলে পড়ল দৃষ্টি। সাইফের হাত ঝাঁপিয়ে উঠল, দু হাতে শক্ত করে আঁকড়ে নিল তাকে। বেহুশ দেহটাকে বুকে জড়িয়ে ধরতেই আবারও অচেতনতার ঘরে তলিয়ে গেল দৃষ্টি। তীব্র দাবদাহে জ্বলছে দৃষ্টির শরীর। দিনভর ভিজে থাকা ভেজা কাপড়ের শীতলতা হারিয়ে গিয়ে এখন পুরো দেহ আগুনের আঁচে পুড়ছে। জ্বরের ঘোরে কখন থেকে অসংলগ্ন আবোল তাবোল কথাবার্তা বলেই যাচ্ছে সে। নীলিমার হাত থেমে নেই, একটার পর একটা ভেজা কাপড় কপালে চেপে যাচ্ছে, জলপট্টি বদলে দিচ্ছে, কিন্তু জ্বর কমার কোনো লক্ষণ নেই। সাইফ বেরিয়ে গিয়েছিল কাজে, ফিরতে দেরি হবে বলেই জানিয়েছিল, কিন্তু এক রাত অবধি ফিরবে না তা ভাবেনি নীলিমা। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ঘর ভর্তি নীরবতা ভেঙে জানান দিচ্ছে রাত 2:21। আমার মা বাবাকে। ফিসফিসে ঘর ভেসে এলো দৃষ্টির ঠোঁট থেকে। নীলিমা কান পাতলো, মাথা ঝুঁকিয়ে ধরলো তার মুখের কাছে, কিন্তু স্পষ্ট কিছুই বোঝা গেল না। সাইফের গলার ভারে চমকে উঠল নীলিমা, ধরফর করে ঘুরে তাকালো ভাইয়ের দিকে। কিছুক্ষণ আগেই ফোনে জানিয়েছিল দৃষ্টির এই করুণ অবস্থার কথা। উঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো স্বরে বলল সে। না কমেনি। ওষুধ এনেছিস? আপুর জ্বর কিন্তু অনেক ভাইয়া, ওষুধ ছাড়া কমবে বলে মনে হচ্ছে না। নীলিমা এক পা এগিয়ে আবার থেমে গেল, চোখে স্পষ্ট দ্বিধার ছায়া। দৃষ্টি এই মুহূর্তে নিজের ঘরে শুয়ে আছে, কিন্তু সাইফ কি এখন এখানেই রাত কাটাবে, না নিজের ঘরে যাবে? এই প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো মাথায়। যদি কোনোভাবে দৃষ্টি জানতে পারে যে সাইফের ঘরে ছিল, সকালবেলা নিশ্চিন্ত ঝড় বয়ে যাবে এই বাড়িতে। ভাইয়া তুই কি? কথাটা শেষ হওয়ার আগে সাইফের চোখের আগুনে পুড়ে গেল নীলিমা। রক্তচক্ষুর মতো তাকালো সে। আজকে এটা পুরো অন্য এক সাইফ। তার চোখে সেই চাপার রাগে কেঁপে উঠল নীলিমা, ঠোঁট ভিজিয়ে আস্তে স্বরে বলল, কিছু দরকার হলে আমাকে ডাকিস। বলেই কাপড়ের আঁচল গুছিয়ে চলে গেল সে। নীলিমার পদধ্বনি মিলিয়ে যেতেই সাইফ ধীরে ধীরে দৃষ্টির পাশে গিয়ে বসলো। পাঞ্জাবির পকেট থেকে ওষুধের প্যাকেট বের করে নিল। হালকা জোর করে মুখে তুলতেই তীব্র বিরক্তিতে জ্বরের ঘোরেও দৃষ্টি ঠেলে সরিয়ে দিতে চাইল তাকে, কিন্তু অসুস্থ শরীরের শক্তি তার নিজেরই সাথে বিশ্বাসঘাতকতা করল। শেষমেশ বাধ্য হয়ে সাইফের দেয়া ওষুধই গিলে নিল সে। ওষুধটা মুখে গুজে দিয়েছিল ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দৃষ্টির সারা শরীর কেঁপে উঠে গড়গড় করে সবটা বমি করে বেরিয়ে এলো। সাইফ একেবারে কাছে বসে থাকায় সেই বমি স্রোতে ভিজে গেল তার পাঞ্জাবি থেকে পা পর্যন্ত। স্তব্ধ চোখে সেই দৃষ্টির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সে। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, তবু বিরক্তি একটু এলো না মুখে। উঠে দাঁড়িয়ে ধৈর্য নিয়ে দৃষ্টিতে পরিষ্কার করলো। বিছানা নতুন করে গুছিয়ে দিয়ে সাবধানে শুয়ে দিল তাকে। তারপর নিজেই চলে গেল গোসলে। কিছুক্ষণ পর ভেজা চুল তোয়ালে নিয়ে দিয়ে মুছতে মুছতে বেরিয়ে এলো সাইফ। পরনে শুধু একটা ট্রাউজার, অর্ধনগ্ন দেহে ত্বক জোড়া, জলকোনার আভা। দৃষ্টি এখনো জ্বরে পুড়ছে। তোয়ালেটা একপাশে ফেলে দিয়ে থার্মোমিটার হাতে তার পাশে বসলো সাইফ। কয়েক মুহূর্ত পর কাচের ভেতর ভেসে উঠল তাপমাত্রা 104 ডিগ্রি। এতটা জ্বরের কারণ শুধু দিনের বৃষ্টি ভেজা শরীর নয়, একসাথে এত ধাক্কা, এতটা ভেতর ভেঙে যাওয়া, সব মিলে শরীরটাকে অসহায় করে দিয়েছে। অথচ পৃথিবীর সামনে নিজেকে কতটা শক্ত নির্লিপ্ত মানুষ হিসেবে তুলে ধরে সে। নিজেকে সাহসী প্রমাণ করার জন্য কত কি যে করে। এ কথা মনে হতেই ঠোঁটের কোণে হাসি খেলে গেল সাইফের। আলতো করে হাত বুলিয়ে দিল দৃষ্টির জ্বলন্ত মাথায়। একবার ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এখন আর কিছু দেওয়ার উপায় নেই। তাই শুধু হাতের স্পর্শে শান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো সে। এর মাঝেই সাইফ হাত বাড়িয়ে খাটের কোণায় পড়ে থাকা একটা টি-শার্ট তুলে নিল। ভেজা শরীরে সেটাই গলিয়ে নিল দ্রুত। তারপর আবার দৃষ্টির দিকে তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। ঠোঁট দুটো নিস্তেজ কালচে হয়ে আছে, ফর্সা মুখ জ্বরে লালচে হয়ে আছে, নাকের পাশ ফুলে উঠেছে, চোখের চারপাশে লালচে দাগ আর ফুলে আছে পাতা। দীর্ঘ কান্নার ছাপ এখনো শুকায়নি। শ্বাস নেবার ভঙ্গিতেও অস্থিরতা, ছোট ছোট ঢেউয়ের মতো ঘন ঘন উঠছে বুক।
হঠাৎ সাইফের শ্বাস গলায় আটকে গেল। শুকনো ঢোক গিলে চোখ ফেরাতে চাইল, অথচ চোখ দুটো অবাধ্য। আবারও গিয়ে থিতু হলো সেই ক্লান্ত অদ্ভুত সুন্দর মুখের ওপর। তারপর একেবারেই ফিসফিস করে বলে উঠল। বলতে বলতে সাইফ নিজের বৃদ্ধাঙ্গুলে তার আর তর্জনী দিয়ে দৃষ্টির ঠোঁটে আলতো স্পর্শ রাখলো। ঠান্ডা সেই ছোঁয়ায় অচেতন দেহের ভেতর থেকে হালকা এক শিরশিরে সাড়া উঠল। দৃষ্টি অজান্তে কেঁপে উঠল সামান্য। আর তখনই সাইফের ভেতরে বাঁধ ভাঙা আকুলতা দানা বাঁধল। নিজেকে আর সামলাতে পারল না সে। ধীরে মুখ বাড়িয়ে খুব আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল দৃষ্টির ঠোঁটে। এতটাই মৃদু ছোঁয়াটা হওয়ার মতো লাগলো যাতে দৃষ্টি ঘোরের মাঝে কিছু বুঝে না ফেলে। মুখ তুলে নিয়ে আবারও তার উপর ঝুঁকে রইল। গরম শ্বাস এসে পড়ল দৃষ্টির চোখে মুখে। একাগ্র মনোযোগে চেয়ে রইল সাইফ। হঠাৎ পিটপিট করে খুলে গেল দৃষ্টির চোখ। ঝাপসা হয়ে দেখা গেল তার সামনে সাইফকে। এতটা কাছে যে শ্বাসের উষ্ণতায় মুখে লেগে আছে। জ্বরের ঘোরেই হাত বাড়িয়ে সাইফের গাল স্পর্শ করল দৃষ্টি। তার উত্তপ্ত হাতের তাপ সাইফের শরীর কাঁপিয়ে দিল। তৎক্ষণাৎ নিজের হাত রেখে দিল দৃষ্টির হাতের ওপর। আলতো করে ধরে রাখলো বুকে। ঝুঁকে থেকে ফিসফিস স্বরে উচ্চারণ করলো, মুখ শুকনো, কণ্ঠে শুধু ভাঙা শ্বাস। আমাকে আমাকে একটু ভালোবাসুন। একেবারে আস্তে প্রায় ফিসফিসিয়ে কথাটা বলেছিল দৃষ্টি, কিন্তু সাইফের কানে তা নিখুঁতভাবে গেঁথে গেল। মুহূর্তে শরীর জমে এলো তার। কি করবে বুঝে উঠতে পারল না। শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে নিল সে। ঠিক সেই সময় আচমকা দৃষ্টি নিজের সমস্ত দুর্বলতা সত্ত্বেও তৎক্ষণাৎ সাইফের ঠোঁটকে নিজের করে নিল। হঠাৎ ঘটে যাওয়া এই স্পর্শে স্তব্ধ হয়ে গেল সাইফ। নিজের সমস্ত সংযম ভেঙে ঝুঁকে গিয়ে পুরো শরীর দৃষ্টির গায়ের উপর ভর করে পড়ল। কিছুক্ষণ সে অচেতন উত্তাপে গলে থাকার পর দৃষ্টি ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। চোখ বন্ধ করে হাঁপাতে লাগলো। বুক ওঠানামা করছে অস্থির ছন্দে। সাইফও এখনো নিজের ঘোর কাটাতে পারছে না। ফিসফিসিয়ে দৃষ্টি বলে উঠল, ঠান্ডা লাগছে। দৃষ্টির গায়ে মোটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে রেখেও তার শরীরের স্পষ্ট কাঁপুনি সাইফের হাতে এসে লাগলো। এই অদ্ভুত শীত মাংস ভেদ করে ঢুকে যাচ্ছে হাড়ের ভেতর। এক মুহূর্ত দেরি করল না সাইফ। কোনো কিছু না ভেবে খাটে উঠে শুয়ে পড়ল দৃষ্টির পাশে। দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে নিল তাকে। নিজের উষ্ণতা ঢেলে দিতে চাইল সমগ্র দেহে, কিন্তু তাতেও দৃষ্টির কাঁপুনি থামল না। স্বস্তির হয়ে উঠল সাইফ। শেষমেশ কোনো দ্বিধা না রেখে নিজের টি শার্টের ভেতর গুজে নিল দৃষ্টিকে। দৃষ্টি হালকা গুঙিয়ে উঠল। তারপর গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো শরীর ছোট করে লুকিয়ে নিল নিজের সমস্ত অস্তিত্ব সেই বুকে। সূর্যের স্নান রশ্মি জানালার কাজ ছেদ করে মুখে এসে পড়তেই দৃষ্টির শরীর হালকা নড়ে চড়ে উঠল। অচেতন ঘুমের ভিতর থেকে ধীরে ধীরে জেগে উঠছে সে। শরীর নাড়াতেই বুঝলো কেউ তাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে। জ্বরের আগুন অনেকটাই স্মিত, তবু শরীর ভারে পাথরের মতো। হঠাৎ এই ওজনদার আলিঙ্গনের কারণ কিছুতেই বুঝতে পারল না দৃষ্টি। আবারও নড়ার চেষ্টা করল, কিন্তু চেষ্টা গড়িয়ে গেল ব্যর্থতায়। অবশেষে পিট করে ধীরে ধীরে চোখ খুলল সে। চোখ মেলতেই দৃষ্টি গিয়ে থামলো এক অচেনা উষ্ণতার দৃশ্যে। একটা উজ্জ্বল শ্যামলা বর্ণের গলা, যেখানে ফুলে থাকা রগগুলো নিঃশ্বাসের ওঠানামায় ধীরে ধীরে কেঁপে উঠছে। কিছুক্ষণ সেই দৃশ্যেই আটকে রইল দৃষ্টি। বহু কসরত করে ধীরে ধীরে নিজের হাতটা তুলল। কাপা আঙ্গুল আলতো করে ছুঁয়ে দিল সাইফের অ্যাডামস অ্যাপেল। ঠান্ডা স্পর্শে নিজের অজান্তেই ঠোঁটে ফুটে উঠল এক টুকরো হাসি। মাথায় একটু পেছনে কাত করে তাকালো এবার ঘুমে আচ্ছন্ন সাইফ। চোখ বুজে থাকা সেই শান্ত মায়াবী মুখটা দেখে দৃষ্টি নিজের হিতাহিত জ্ঞান ভুলে গেল। বেহায়ার মতো স্থির হয়ে অপলক তাকিয়ে রইল। হাত বাড়িয়ে আলতো করে ছুঁল সাইফের গাল। তারপর ছুঁয়ে গেল নাকের ডগা, পাপড়ির মতো নরম চোখের পাতা। আঙ্গুলের ডগায় একে একে ছুঁয়ে দিল তার পুরো মুখের প্রতিটি রেখা। তার আঙ্গুলের স্পর্শে আড়ালেই বাঁক নিল সাইফের ঠোঁট। একটা মৃদু হাসি হাসল সে। দৃষ্টির প্রতিটি ছোঁয়ায় সেও জেগে উঠেছে, তবুও ইচ্ছাকৃতভাবে নিশ্চুপ পড়ে রইল।
হঠাৎ সাইফের সে মিটি মিটি হাসিটা চোখে পড়তেই ধ্যান ভেঙে গেল দৃষ্টির। ঝটকা খেয়ে বুক থেকে মাথায় উঠে গেল রক্ত। এই, আপনি এখানে কি করছেন? এভাবে জাপটে ধরে আছেন কেন? তার আকস্মিক চিৎকারে ভড়কে গেল সাইফ। এক লাফে উঠে এসে দৃষ্টির মুখ দু হাতে চেপে ধরল। প্লিজ বউ, এমন চিৎকার চেঁচামেচি করবেন না। সবাই ভাববে আপনার সাথে আমি কোনো সাংঘাতিক কাণ্ড করে ফেলেছি। সাইফের কথা শেষ হবার আগেই তার হাতের উপর দাঁত বসিয়ে দিল দৃষ্টি। ব্যথার ছটকায় সাইফ হাত সরিয়ে নিল তড়িঘড়ি করে। সাংঘাতিক কিছু করেছেন আপনি? তাহলে এখানে কি করছেন একসাথে এক বিছানায়? হাই আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল আমার। বলে তাড়াহুড়ো করে ব্ল্যাঙ্কেট সরিয়ে নিজের দিকে তাকালো সে। না, সব ঠিকঠাক আছে, পোশাকে কোনো অঘটনের চিহ্ন নেই। তবু এই মুহূর্তে নিজের সমস্ত আতঙ্ক নিয়ে সাইফের দিকে তাকিয়ে রইল দৃষ্টি। বিশ্বাস করতে পারছে না তাকে একটুও। আপনি আমার সাথে কি করেছেন সত্যি করে বলেন। কথার সাথে সাথেই আবারও গগনবিদারী চিৎকার ছুড়ে দিল দৃষ্টি। সাইফের গলায় এক শুকনো ঢোক আটকে গেল। কিছু বলার আগেই দৃষ্টি তীব্র রাগে সাইফের টি শার্টের কলার মুঠো ধরে টেনে ধরল। এই, আপনি না পাঞ্জাবি পরে বের হয়েছিলেন, এখানে ঢুকলেন কখন? পাঞ্জাবি গেল কই? টি শার্ট পরলেন কখন? রাতে কি আপনি গোসল করেছিলেন? শেষের কথাটা বলতে বলতে গলা ক্রমেই মিনমিনে হয়ে গেল তার। সাইফ নিজের ভেতরের অস্থিরতা গোপন করে দেহ সোজা করল। ঠোঁটের কোণে এক গা ছাড়া ভেলকি হাসি খেলিয়ে দিল। আর সেই হাসি দেখেই দৃষ্টির বুকের ভেতর থেকে শুরু করে সারা শরীর পর্যন্ত ঘামে ভিজে উঠল আতঙ্কে। আস্তে আস্তে দৃষ্টি গিলে গিলে বলল, আপনি কিছু করেননি তো? শুধু শুয়েছিলেন তাই তো? আমাদের মধ্যে কিছুই হয়নি তাই না? সাইফ এক ধাপ এগিয়ে গিয়ে থামল। ঠোঁটের কোণে খেলা করছে এক দুর্বিনীত হাসি। অনেক কিছু হয়েছে বউ। চোখ মেরে সোজা উঠে দাঁড়ালো সাইফ। হাই তুলতে তুলতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করার ভান করল। পিছনের দৃষ্টির অবস্থা মরি। বুকের ভিতর কাঁপন ধরে গেছে। অনেক কিছু মানে? গলা শুকিয়ে এলো তার। কাপড়ের আঁচল মুঠো করে সাইফের উত্তরের অপেক্ষায় বসে রইল। সাইফ গম্ভীর ভঙ্গিতে পেছনে তাকিয়ে বলল, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগছে। বলে মুখের দুপাশে হাত রেখে লজ্জার অভিনয় শুরু করলো। তা দেখে দৃষ্টির শরীর জমে এলো। নাটক করছেন আমার সাথে? কিছুই হয়নি, আমি জানি। আমার নিজের উপর কন্ট্রোল আছে, বুঝেছেন? যখন তখন এসব আমি করে বসি না। দৃষ্টির রাগে গজগজ করে বলে মুখ ঘুরিয়ে বসে পড়ল। অথচ মনে মনে এক অস্থির সংশয় খুঁটে খুঁটে খেতে লাগলো তাকে। সত্যি যদি কিছু ঘটে থাকে? না, কিছু হলে কি সে টের পেত না? কিন্তু জ্বরের ঘোরে কিছুই মনে নেই তার। এই তো মহা বিপদ। পেছন থেকে সাইফের গলা ভেসে এলো। মোলায়েম স্বরে বলে উঠল, আমি কেন নাটক করব? আপনি নিজেই তো বলেছিলেন আমাকে একটু ভালোবাসুন। আমিও তো একটু ভালোবেসেছি, আমার দোষটা কোথায়? কথাটা কানে যেতেই ঝটকা মেরে তার দিকে তাকালো দৃষ্টি। চোখে মুখে কাদা রঙা আতঙ্ক। পরক্ষণে খট করে সাইফের দিকে তেড়ে এলো। অসম্ভব, আমি এমন কিছুই বলিনি। আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন আপনি। বলেই খাট থেকে নামার সাথে সাথে পা মেঝে ছোঁয়া মাত্র দৃষ্টির মাথার ভেতর ঘূর্ণি তুলল অজস্র চক্কর। দুর্বল শরীর আর সইতে পারল না। চোখ মুখ ঝাপসা হয়ে আসতেই ধপ করে পড়ে যেতে নিল। ঠিক সেই ক্ষণেই সাইফের দুহাত এগিয়ে এসে তাকে ঝাপটে নিল। অকারণে আঘাত লাগতে দিল না কোথাও। তাকে আবারও আলতো করে শুয়ে দিল খাটে। একটা বালিশে হেলান দিয়ে চোখের ভেতর কঠোর শাসনের রেখা টেনে বলল, আপনার জ্বর কমলেও শরীর এখনো কাছের মতো দুর্বল। এইভাবে তেলাপোকার মতো উড়াউড়ি করবেন না। দৃষ্টি ধীরে ধীরে চোখ তুলল সাইফের দিকে। কাদায় ভেজা গলার স্বর ভেসে এলো, আমাদের মাঝে তেমন কিছুই হয়নি তাই তো? আমি আপনাকে বিশ্বাস করি। সাইফ প্রথমে বুঝতেই পারেনি দৃষ্টি কথাটাকে এত গভীরভাবে নেবে। কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল তার চোখের দিকে। তারপর ধীরে ধীরে নেমে বসলো মেঝেতে। দৃষ্টি হাতটা নিজের হাতে তুলে নিয়ে উল্টো পিঠে একটা নীরব চুমু খেলো সে। তারপর হাতটাকে নিজের মুঠোর ভেতর আটকে রেখে খাটের ধার ঘেঁষে কোনোই ঠেকালো। মাথা রাখলো সে কোনোর ওপর। অন্য হাতের আঙ্গুলগুলো আলতো করে দৃষ্টির চুলে বুলিয়ে দিয়ে নরম স্বরে বলল, আপনার অনুমতি ছাড়া এমন কিছু করার দুঃসাহস আমার নেই, তাই এত ভয় পাবার কিছু নেই।
স্বস্তির এক দীর্ঘশ্বাস গড়িয়ে এলো দৃষ্টির ভেতর থেকে। সাইফ এক চওড়া হাসি দিয়ে বলল, আর তাছাড়া অচেতন পুতুলের মতো কারোর সাথে রোমান্স করা যায় নাকি? আমরা তো করবো শখ জ্ঞানে, করবো না বলুন? বলে হালকা হেসে উঠল সাইফ। তার দিকে চোখ কুঁচকে কটমট করে তাকালো দৃষ্টি। মুহূর্তেই ঝটকা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিল। অসভ্য লোক কোথাকারে! একটা অচেতন মেয়ের ঘরে ঢুকে কি না কি করেছেন, ছি! আবার বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছেন, লজ্জা করে না? বেরোন এখান থেকে, নির্লজ্জ লোক। সাইফ দুই হাত তুলে মাথার উপর ধরল, হাসি মাখা স্বরে বলল, নিজেই কাছে টেনে নিলেন, এখন আবার নিজে অপবাদ দিচ্ছেন। হায় রে কপাল আমার। বলেই দরজার দিকে হাঁটা ধরেছিল সাইফ। হঠাৎ পেছন থেকে দৃষ্টির কণ্ঠ ভেসে এলো। মাহি আপুকে কে মেরেছে? আমি জানি। পায়ের গতি থেমে গেল সাইফের। ঘুরে তাকালো তার দিকে। দৃষ্টির চোখও তীক্ষ্ণ হয়ে তাকিয়ে রইল সোজা সাইফের চোখের গভীরে। আপনিও জানেন তাই না? ওদের ব্যাপারটা আপনি দেখবেন। আমি পুলিশকে বিশ্বাস করি না। কিছুক্ষণ স্থির থেকে সাইফের ঠোঁট বাঁকলো এক অদ্ভুত হাসিতে। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আপনি অসুস্থ, এসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলেন। আমি দেখছি কি করা যায়। মাথার পিছন চুলকে নির্বিকার ভঙ্গিতে আরেকবার হাসল সে। তারপর ঘুরে দরজার দিকে পা বাড়ালো। দৃষ্টি গভীর মনোযোগে ডুবে গেল নিজের ভাবনার ভেতরে। দরজার চৌকাঠ পৌঁছে সাইফ শেষবারের মতো একবার তাকালো তার দিকে। পরক্ষণেই সে ঘর থেকে বেরিয়ে গেল। মাত্র দৃষ্টিকে খায়ে ঘর থেকে বেরিয়েছে নীলিমা, হাতে ভেজা জামা কাপড়ে ভরা বালতি। আজ রোদ উঠেছে তেজি, তাই এই ফাঁকে কাপড়গুলো ছাদে শুকোতে দেবে। কিন্তু সিঁড়ির কোণ ছুতেই থেমে গেল তার পা। কারণ আছে থামার। সিঁড়ির পাশের ঘর থেকে মাঝারি আওয়াজে ভেসে আসছে এক সুরেলা হিন্দি গানের ধারা। তার ফাঁকে ফাঁকে ধপাধপ শব্দ, কেউ তাল মিলিয়ে শরীর চালাচ্ছে। নীলিমা কিছুক্ষণ দ্বিধার দাঁড়িয়ে রইল, শেষমেশ কৌতূহলের কাছে হার মানল। হাত বাড়িয়ে আলতো করে ঠেলে দিল দরজাটা। দরজার চৌকাঠের ফাঁক গলিয়ে চোখ মেলে তাকাতেই নীলিমার শ্বাস আটকে গেল। ঘরের ভেতর হিন্দি গানের বোল, আর তার সঙ্গে পাগলাটে ভঙ্গিতে আয়নার সামনে দাঁড়িয়ে একলা নৃত্যে মাতোয়ারা ইমন। হ্যাংলা শরীরের ওপর পিন হয়ে বসা সাদা টি শার্ট, নিচে প্যান্ট, দুহাত হাওয়ায় ছুঁড়ে কোমরের হাড়ে হাড়ে দুলিয়ে দিচ্ছে তাল। সুর হাড়ের মজ্জায় ঢুকে তাকে বেসামাল করে ফেলেছে। নীলিমার বিস্মিত চোখে তবদা খেয়ে থমকে দাঁড়িয়ে রইল। এ কেমন অবাস্তব দৃশ্য! এই লোক কি পাগল হয়ে গেল নাকি? পরে আর নিজেকে সামলাতে পারল না নীলিমা। বালতিটা সশব্দে মেঝেতে নামিয়ে হঠাৎ করেই উচ্চস্বরে হেসে উঠল। হঠাৎ এই অট্ট হাসির বিস্ফোরণে ইমনের শরীর বিদ্যুতের শক খেল। ধূপ করে থেমে গেল নাচ। ভয়ার্ত চোখে ঘুরে তাকা দিয়ে দরজার মুখে দাঁড়িয়ে থাকা নীলিমার খোলা দাঁতের হাসি সারা ঘর দুলিয়ে দিল। নীলিমার হাসি কোনোভাবেই থামছে না, পেট ফেটে যাচ্ছে তার হাসিতে। মাথার ভেতর বারবার ঘুরছে মাত্র কিছুক্ষণ আগে দেখা দৃশ্যটা। লজ্জা আর অস্বস্তিতে তড়িঘড়ি করে সাউন্ড বক্সটা বন্ধ করে দিল ইমন। তারপর ব্রু কুচকে হুড়মুড়িয়ে এগিয়ে এলো নীলিমার দিকে। আপনি এখানে কি করছেন? নীলিমার গলায় হাসি ঝরে পড়েছে। কথাটা শেষ হতে না হতেই যোগ করলো, চিংড়ি মাছের মতো এমন লাফাচ্ছিলেন কেন? আগে সেটা বলুন। মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি? বলেই আবারও হু হু করে হেসে উঠল সে। ইমনের চোখ লালচে হয়ে উঠল। মুহূর্তে এগিয়ে এসে হাত বাড়িয়ে তার মুখ চেপে ধরল। ঝটকা দিয়ে ভেতরে টেনে নিয়ে গিয়ে দেয়ালে ঠেসে বলল, এই চুপ, একদম চুপ। দাঁত কেলিয়ে কি সারা বাড়ি মাথায় তুলবেন নাকি? আমার কি কোনো প্রাইভেসি নাই? নীলিমা একেবারে স্তব্ধ হয়ে গেল। এই আকস্মিক আগ্রাসী টানে কি ঘটল মাথার ভেতর গুছিয়ে নিতে পারল না সে। ইমনও বুঝতে পারল হাতের জোরে সে কি ঘটিয়ে ফেলেছে। নীলিমার চোখের চকচকে চাহনি গেঁথে বসলো তার চোখে। এক মুহূর্তে সমস্ত হাসি ঠাট্টা থেমে গিয়ে বাতাস ভারী হয়ে উঠল। হুট করে ইমনও থেমে গেল। দুইজনের চোখ একে অপরের চোখে গেঁথে গেল। কাছে থাকা এই কয়েক ইঞ্চি দূরত্ব এক অদ্ভুত মায়ায় থমকে রাখলো সময়কে। কি আশ্চর্য!
কিছুক্ষণ আগেও যে মেয়েটাকে বিরক্তিকর মনে হচ্ছিল, এখন সেই মুখ, সেই চোখের গভীরে ইমন নিজের অজান্তেই ডুবে যেতে লাগলো। নীলিমা হঠাৎই সামান্য নড়ে চড়ে উঠল, তাতেই টনক ফিরল ইমনের। দ্রুত হাত সরিয়ে পিছিয়ে গেল সে। কোনো কথা না বলে নীলিমা বালতি হাতে তুলে নিল। পালানোর মতো ভঙ্গিতে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে। ইমন দাঁড়িয়ে রইল জায়গায়, জমে গিয়ে মাথার ভেতর ঢেউয়ের মতো বাজতে লাগলো। একটাই প্রশ্ন, এখন কি হলো আসলে? নীলিমা কিছু খারাপ ভেবে বসলো না তো? চুলে হাত বুলিয়ে বিড়বিড় করলো সে। উফ, হুশ কই থাকে নিজের, নিজেকেই বিশ্বাস হয় না। এইমাত্র কি করে ফেললো সে? বাবা, দৃষ্টি আপুকে ভাইয়া নিয়ে এসেছে। চা হাতে দরজার কাছে দাঁড়িয়ে কথাটা বলল নীলিমা। চেয়ারে হেলান দিয়ে কাজে ডুবেছিল তাজউদ্দিন। সকাল সকাল শহর থেকে ফেরা, 5 দিন ধরেই বাইরে ছিল। এখন বেলা গড়িয়ে 11টা। কথাটা কানে যেতেই হাতে সব কাজ থেমে গেল। নিয়ে এসেছো মানে? ওই মেয়েকে এই বাড়িতে কেন এনেছো? আমার অনুমতি নিয়েছে সে? চেয়ারের হাতল ছেড়ে সজোরে উঠে দাঁড়ালো তাজউদ্দিন। তার কণ্ঠে রুক্ষতা শুনে চমকে হুড়মুড় করে দাঁড়িয়ে গেল নীলিমাও। বাবা, শান্ত হন। এটা তো হওয়ারই ছিল। একদিন না একদিন তো আপুকে আসতেই হতো। নীলিমার কণ্ঠে মৃদু তন্ময়। না, কখনোই না। ওই মেয়ের জায়গা এই বাড়িতে কোনোদিনও হবে না। ইস্তিজাতকে এখনই ডাকো। ডাকতে হবে না, কি হচ্ছে বলুন। দরজা ঠেলে ভিতরে ঢুকলো সাইফ, হাতে একটা ফাইল, মুখে শান্ত ভাব। সাইফকে দেখে নীলিমা তার আর দাঁড়ালো না, মাথা নিচু করে সরে গেল সেখান থেকে। দরজার পাশে পৌঁছাতেই চোখে পড়ল ইমন চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে না দেখার ভান করেই পাশ কাটিয়ে চলে গেল নীলিমা। ইমন কিছু না বলে দাঁড়িয়ে রইল। ভেতরে যাওয়া উচিত হবে না, তার চেয়ে বাহিরেই দাঁড়িয়ে সাইফের অপেক্ষায় থাকা ভালো। ইস্তিহার, তোমার সাহসের মাত্রা ছাড়াচ্ছে সেটাকে তুমি জানো? তাজউদ্দিনের গলায় ধপধপে ক্রোধ। সামনে দাঁড়িয়ে থাকা সাইফ শান্ত গলায় বলল, কি করেছি আমি বাবা, যার জন্য আপনাকে এমন কথা বলতে হচ্ছে? তুমি নাকি ওই মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছো? কেন? সাইফের চোখে স্থির আগুন। মাপা স্বরে উচ্চারণ করলো, ওই মেয়ে হিসেবে সম্বোধন করবেন না বাবা, উনি আমার স্ত্রী। এতে আমার অসম্মান হয়। তার একটা ভালো নাম আছে, শেখ মাহেরা দৃষ্টি। গভীর গলায় শান্ত শীতল স্বরে সাইফের উচ্চারণ থেমে যেতেই তাজউদ্দিন কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ছেলের দিকে। চোখের তীব্র সরু দৃষ্টি, ঠোঁটে জমাট বাঁধা ক্ষোভ। সাইফও সমান ধীরতায় তাকিয়ে আছে, চোখের পলকও ফেলছে না, সংকোচের লেশ মাত্র নেই চেহারায়। এখন কাকে কিভাবে ডাকতে হবে সেটাও কি আমার থেকে শিখতে হবে? অবশ্যই না বাবা, তবে আমার স্ত্রীকে অসম্মান করে ডাকার অধিকার আপনার নেই। পূর্ণ বিধান মেনে সবার সামনে আমি তাকে বিয়ে করেছি, তাই তার সব দায়ভার আমার। আপনি চাইলে আমার স্ত্রী বলে তাকে সম্বোধন করতে পারেন। তাজউদ্দিনের বুকে জমাট বাঁধা রাগ শ্বাস হয়ে বেরিয়ে এলো। একটা দীর্ঘ ভারী শ্বাস ফেলে কঠিন স্বরে বললেন, তোমার স্ত্রীর জায়গা এই বাড়িতে নেই। তাকে বলো এখনই বাড়ি ছেড়ে চলে যেতে। এটা তার নিজেরও বাড়ি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন। না, আমি ভুলে যাচ্ছি না, কিন্তু এই বাড়িতে তার কোনো অধিকার নেই। তুমি বোধহয় ভুলে যাচ্ছ এই বাড়ি থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল। সে আমার স্ত্রী হিসেবে এই বাড়িতে থাকার পূর্ণ অধিকার রাখে, আর আমি যেহেতু তাকে নিয়ে এসছি, তাই সে এখানে থাকবে। ইস্তিহাদ। তাজউদ্দিনের বজ্রগর্জন সারা ঘর কাঁপিয়ে দিল। বাইরে দাঁড়িয়ে থাকা ইমনও থরথর করে উঠল সেই ধ্বনিতে, কিন্তু সাইফ বিন্দুমাত্র কাঁপল না, শুধু মাথা খানিকটা ঝুঁকিয়ে ঠোঁটের কোণে টেনে তুলল এক অদ্ভুত হাসি। আমার কথার অবদ্ধ হওয়ার ফলাফল নিশ্চয়ই তুমি জানো। এই মেয়ে মানে তোমার স্ত্রীকে বলো এখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে, না হলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। সাইফ স্পষ্ট স্বরে উত্তর দিল, ধন্যবাদ বাবা, আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি তাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। কথা শেষ করেই পা বাড়ালো সে। পেছন থেকে বজ্রনাদে ভেসে এলো তাজউদ্দিনের কণ্ঠ, তুমি যাচ্ছ মানে? তোমাকে তো যেতে বলিনি। সাইফ একবারও ফিরে তাকালো না, ধীর পায়ে এগোতে এগোতে বলল, যে বাড়িতে আমার স্ত্রীর জায়গা নেই সেখানে আমিও থাকতে চাই না। আমাদের থেকে এখন এই মেয়ে তোমার কাছে বেশি। সাইফ নিষ্পৃহ দৃষ্টিতে তাকালো বাবার চোখের দিকে, অনমনীয় গলায় বলল, আপনারা সবাই আমার আপন, আপনার স্থান আলাদা, সম্পূর্ণ আলাদা। আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন, কিন্তু আমি আমার স্ত্রীকে ছাড়া থাকতে পারবো না। তার আমি ছাড়া আর কেউ নেই। একটা ধর্ষিত মেয়ের জন্য এত দরদ আসে কোথা থেকে তোমার? ধসে পড়ার মতো ধপ করে চোখ বন্ধ করলো সাইফ। আঙ্গুলের অস্থি অবধি শক্ত হয়ে গেল মুঠোয়। ক্ষোভের উত্তাপে মুখমণ্ডল জ্বলতে লাগলো।
দরজার বাইরে ইমন কথাগুলো শুনে থরথর করে কেঁপে উঠল। দুর্ভাগ্য, একই শব্দখণ্ড দৃষ্টির কানেও গিয়ে আঘাত করলো। দরজার পাশে ইমনের ঠিক পাশে দাঁড়িয়ে আছে দৃষ্টি। ইমন আতঙ্কিত চাহনিতে তাকালো তার দিকে, কিন্তু দৃষ্টির নিস্পন্ধ। না কোনো বিস্ময়, না কোনো চমক। স্তরঙ্গ সেই মুখখানা আরো গভীর যন্ত্রণার শুল হয়ে বিঁধল ইমনের হৃদয়ে। ওকে ছেড়ে দাও, বিনিময়ে যা চাইবে তাই পাবে। চাইলে তোমায় পুনরায় বিয়ের আয়োজনও আমি করে দেব। সেই পর্যন্ত সহ্য করতে পারল না সাইফ। রক্তাভ চাহনি ছুঁড়ে ঘুরে দাঁড়ালো তাজউদ্দিনের দিকে। আমার স্ত্রীর প্রসঙ্গে আর একটি শব্দ যদি আপনার মুখ থেকে বের হয়, আমি ভুলে যাব আপনি আমার বাবা। তাজউদ্দিনের ঠোঁটে ফুটল তিক্ত হাসি। আর কত অধপতনে অন্ধকূপে নামবে তুমি ইস্তেহাদ? রাগে ফেটে পড়ল সাইফ। তেড়ে যাচ্ছিল তাজউদ্দিনের দিকে, কিন্তু হঠাৎ এক ধীর হাত তার বাহু চেপে ধরল। আকস্মিক এই স্পর্শে থেমে গিয়ে ফিরে তাকাতেই চোখে পড়ল দৃষ্টিকে। এই অপ্রত্যাশিত মুহূর্তে তাকে দেখে থেমে গেল সাইফের হৃদস্পন্দন। সব শুনেছে কি দৃষ্টি? আতঙ্ক গোপন করতে না পেরে স্তম্ভের ছবি তাকিয়ে রইল সে। অবিচল নির্বিকার দৃষ্টি তার হাত ছেড়ে নিচে এগিয়ে গেল তাজউদ্দিনের মুখোমুখি। এখনও সে আপনার মতো অধঃপতনের তলানিতে নামেনি, তাই সব শব্দ আপনার মুখে শোভা পায় না চেয়ারম্যান সাহেব। তাজউদ্দিন চোখ কুঁচকে তাকালো দৃষ্টির দিকে। কত বছর পর এভাবে মুখোমুখি দাঁড়ালো তারা, আর সেই মুখে ভেসে উঠেছে ছোট ভাইয়ের অবয়ব। নিজেকে সামলে নিয়ে ঠোঁট বেঁকিয়ে উচ্চারণ করলো, এই রূপের জাদুতেই ইস্তেহাদকে উন্মাদ বানিয়েছো তুমি, তাই তো? না হলে তোমার আছে আর কি, অথচ লাভ কি? এই রূপও তো কলঙ্কিত। মৃদু হাসি ছড়িয়ে মাথা নত করলো দৃষ্টি। নীরব সম্মতিতে স্বীকার করেও চোখের স্থিরতায় ফের বিদ্ধ করলো তাকে। একদিন এমনই এক রূপের মোহে পড়ে আপনিও তো নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। স্মৃতিকে এত সহজে মুছে যায় চেয়ারম্যান সাহেব? চলুন এখান থেকে। সাইফ এগিয়ে এসে দৃষ্টির হাত ধরে টেনে নিতে চাইলো, কিন্তু সে পাথরের মতো অটল। স্থির চোখে সাইফের দিকে তাকিয়ে শীতল স্বরে বলল, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না শেখ সাহেব। আপনার বাবার বাড়িতে হয়তো আপনার বাবার জন্য জায়গা নেই, তো আমার বাবার বাড়িতে আপনার জন্য জায়গা আছে। এই যে মেয়ে, এই বাড়িতে তোমার কোনো স্থান নেই। তাজউদ্দিনের কথা শুনে ঘাড় কাত করে ধীর স্থির চোখে তাকালো দৃষ্টি। ধারালো স্বরে জবাব দিল, কোথাও আপনার ভ্রম হচ্ছে। আমার শরীরেও যে শেখ পরিবারের রক্ত প্রবাহিত, সেটা কি ইচ্ছে করেই ভুলে গেছেন? তেজটা আসে কোথা থেকে তোমার? বাবা নেই, মা নেই, পরিবার নেই, নিজের কোনো সম্মানও নেই। একে তো ধর্ষিত, তার উপর আবার বিয়ের দিন বিয়ে ভেঙে গেছে। এত কলঙ্ক বই নিয়ে এখনো শ্বাস নিচ্ছ কিভাবে? তোমার তো অনেক আগেই মরার কথা ছিল। বাতাস জমাট বেঁধে এলো। দৃষ্টি স্থির হয়ে রইল। কয়েক নিঃশ্বাসের সময় ধরে চোখ না সরিয়ে তাকিয়ে থাকলো সে তাজউদ্দিনের দিকে। এদিকে সাইফের পায়ের তলা শূন্য হয়ে গেল। সামান্য দুলে পড়ল শরীর। কথাগুলোর বিষ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে নিজের কানে শুনে সাইফের বুক জমে আসছে। তাহলে দৃষ্টির অন্তরে এই শব্দগুলো কতটা বিষাক্ত হয়ে বিচ্ছে তা সে কল্পনাও করতে পারছে না। মরে গেলে তো আপনারই সাধ্য সিদ্ধি হতো, তাই না? শুনে রাখুন, তো উদার দয়ার শরীর আমার নয় যে নিজের মৃত্যু দিয়ে কারো জয় নিশ্চিত করব। আমি থাকবো, আপনার চোখের সামনেই থাকবো, আর আমার যা প্রাপ্য তা আমি আদায় করে ছাড়বো। পারেন তো বাধা দিয়ে দেখান। বাক্য ছুড়ে দিয়ে দৃষ্টি হঠাৎ ঘাড় ঘুরিয়ে পা বাড়ালো। তীব্র বাতাসের ধাক্কায় খুলে গেল তার বিশাল খোপা। ঝরে পড়ল চুলের ঢেউ। কোমর ছাপিয়ে ঝলসে গেল বাতাসে। এমন বোঝার আগেই চোখের সামনে থেকেই ঘূর্ণি বাতাসের মতো মিলিয়ে গেল দৃষ্টি। সাইফের চোখে জলজলে রক্তাভ দৃষ্টি। স্থির হয়ে তাকিয়ে রইল তাজউদ্দিনের দিকে। কয়েকটি ভারী মুহূর্ত পার হতেই সেও পদক্ষেপ নিল। ধেয়ে গেল সেই দিকেই যেদিকে হারিয়ে গেছে দৃষ্টি। আয়নার সামনে অবিচল দাঁড়িয়ে আছে দৃষ্টি। 15 মিনিট ধরে একই ভঙ্গিতে, নড়াচড়া নেই শরীরের বিন্দু মাত্র। খোলা চুলের কিছু গোছা এলোমেলো হয়ে কপালে আছড়ে পড়েছে। কাপড়ে আঁচল গড়িয়ে পড়েছে কাঁধ থেকে, সরে গিয়ে মেঝেতে নিঃসার হয়ে পড়ে আছে, অথচ কোনো ভ্রুক্ষেপ নেই। স্থির চোখের চাহনি আটকে আছে কেবল নিজের প্রতিবিম্বে। হঠাৎ খট করে খুলে গেল দরজা। ধীর পদক্ষেপে ভেতরে প্রবেশ করলো সাইফ। তবু দৃষ্টির চোখে কোনো সাড়া নেই। দরজা বন্ধ করে সোজাসুজি তার দিকে মুখ ফেরাতেই ঠিক সেই মুহূর্তে পাশে রাখা ফুলদানি তুলে এক ঝটকায় প্রচণ্ড শব্দে আঘাত খেয়ে
আয়নার কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে। কাচের এই ভাঙা শব্দে সাইফের শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো দৃষ্টি। জ্বলন্ত চাহনি নিক্ষেপ করলো সাইফের চোখে। দৃষ্টির চোখে চোখ পড়তেই শ্বাস গলায় আটকে গেল সাইফের। অস্বাভাবিক লাল দুটি চোখ দীর্ঘ সময় ধরে গোপন কান্নার চাপে যেন ফেটে রক্ত ঝরবে এখনই। সেই চোখের ভয়াল তখন সাইফের বুক চিরে ভস্ম করে দিল তাকে। ধীরে তার দিকে এগিয়ে এলো দৃষ্টি। আমাকে এখানে কেন টেনে আছেন? ইচ্ছে করে, তাই তো? আমাকে আবারও গড়িয়ে দেওয়ার জন্য? কি এজন আপনার ভেঙে চুটে টুকরো টুকরো করে দিতে চাইছেন? এত প্রয়াস? শুকনো ঢোক গিলে ফেলল সাইফ। মেয়েটার কণ্ঠ শিউরে ওঠা কোনো অশরীরীর মতো শোনাচ্ছে। কান কেটে বুকের ভেতর ঢুকে যাচ্ছে। মুহূর্তের মধ্যে এগিয়ে এসে পাঞ্জাবির কলার মুঠো করে চেপে ধরল দৃষ্টি। কেন আমাকে বিয়ে করেছিলেন আপনি? আমার মতো এক ধর্ষিতা মেয়েকে বিয়ে করে উদারতার পতাকা ওড়াতে কে বলেছিল আপনাকে? সাইফ নীরব। সেই নীরবতাকে ঝাঁকিয়ে ভাঙার জন্য আবারও ঝাঁপিয়ে পড়ল দৃষ্টি। কলার টেনে আরও কাছে নিয়ে চিৎকারে ভরিয়ে দিল চারদিক। একদম চুপ থাকবেন না, বলুন। আপনার বাবার ভাষায় আপনিও কি আমার রূপে পাগল হয়েছেন, তাই তো? কিন্তু শুনুন, এই রূপে কিচ্ছু নেই। এরূপ অপমানিত, এরূপ কলঙ্কিত। শুনছেন আপনি? শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? সাইফের চোখে ভেসে উঠল নিঃশেষ অসহায়তা। এই মুহূর্তে কোন শব্দে কোন ভঙ্গিতে ভাষা প্রকাশ করবে কিছুই খুঁজে পেল না সে। এই কারণেই আমি আপনাকে এড়িয়ে গিয়েছিলাম। আমার কলঙ্কের ভারে আপনার জীবনটা আমি শেষ করতে চাইনি। আপনাকে কখনো বিয়ে করতেও চাইনি। তাহলে কেন বিয়ে করলেন? কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। শুধু মুখশ্রী নয়, এই সৌন্দর্য নয়, আপনি যেমন, আপনার ভেতর বাহির মিলিয়ে সম্পূর্ণ আপনিটাকে আমি ভালোবেসেছি। শিথিল হয়ে এলো দৃষ্টির আঙ্গুলের আঁকড়ে ধরা চাপ। এতক্ষণ ধরে জমে থাকা কান্নার বাঁধ ভেঙে পড়ল হুড়মুড় করে। বুক ভেঙে ভেতরে কেঁদে উঠল। সেই শুরু থেকে আপনাকে ভালোবেসেছি আমি, আজও ভালোবাসি, কালও ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। কণ্ঠ রুদ্ধ করে দৃষ্টি শব্দ ছুড়ে দিল আবারও। তো আমি যে কারোর ভালোবাসা চাই না, চাই না আপনারও। প্রয়োজন আমার জীবন থেকে। এই কলঙ্কের বোঝা নিয়ে আমি আপনার প্রাপ্য ভালোবাসা ভিড়িয়ে দিতে পারবো না। সংসারের দাগ নিয়ে আমি কখনো আপনাকে ভালোবাসতে পারবো না। চলে যান, চলে যান আমার জীবন থেকে। সাইফের বুকের ভেতর অজস্র ধাক্কা দিয়ে আঘাত করতে করতে সাইফ এক পা করে ঠেলে নিয়ে গেল দৃষ্টি, যতক্ষণ না পিঠ ঠেকে গেল দেয়ালে। তারপর তার থেকে সরে গিয়ে হঠাৎ ঝড়ের মতো ঘরের সবকিছু ওলট পালট শুরু করলো। যা সামনে পড়ছে তাই হাতের ঝাপটায় ছুঁড়ে দিচ্ছে এদিক সেদিক। অচেতন ক্রোধে সেই ঝাপটায় এক ছোট্ট ভারী শোপিস এসে সোজা আঘাত করলো সাইফের কপালে। আঘাতের খেয়ালই করল না দৃষ্টি। কপালে হাত রেখে সাইফ সামান্য গুঙিয়ে উঠল, কিন্তু দৃষ্টির কান্নায় গর্জনরত ঘর সেই শব্দ গিলে নিল। রক্ত ফেটে বেরিয়ে এলো কপাল থেকে, গড়িয়ে পড়তে লাগলো মুখ বেয়ে। হাত দিয়ে ব্যর্থভাবে রক্ত থামাবার চেষ্টা করলো সাইফ, অথচ দৃষ্টি কিছুই টের পেল না। কিন্তু দৃষ্টি থেমে নেই। উন্মাদের মতো ঘূর্ণি বাতাস হয়ে উঠেছে সে। বহু বছরের পুঁতে রাখা ক্ষত আজ নতুন করে আগুন ছড়াচ্ছে তার ভেতর। এবার দু হাতে টেনে তুলতে গেল ভারী এক বড় ফুলদানি। তার চোখে পড়তে সাইফ দৌড়ে গিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। নিজের হাতে বাঁধনে পাগল হয়ে ওঠা দুই হাত থামিয়ে দিল সে। এমন করবেন না বউ, আপনার কষ্ট হচ্ছে, আমার সহ্য হচ্ছে না। দয়া করে একটুখানি থামুন, আপনার শরীর খারাপ হয়ে যাবে, আপনি অসুস্থ। নিজেকে মুক্ত করার প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে দৃষ্টি, অথচ সাইফের বাহুর বল লোহার শিকল। এক চুলও শিথিল হচ্ছে না। চোখের কোণে জমে থাকা বেদনা জল গড়িয়ে পড়ছে অবিরল। ভেতরটায় তীব্র দহন ছড়িয়ে দিচ্ছে প্রতিটি শ্বাসে। বক্ষ গহ্বরে গভীরে কাটার মতো বিঁধে থাকা যন্ত্রণা আত্মার শিরা উপশিরায় ছড়িয়ে দিয়ে সব অনুভূতিকে স্তব্ধ করে তুলছে। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। মুছে ফেলুন আমার উপস্থিতি আপনার জীবন থেকে। আমার মতো তুচ্ছ আর অর্থহীন অস্তিত্বের জন্য নিজের জীবনটা নষ্ট করবেন না। দয়া করুন, চলে যান। বাক্য শেষ হওয়ার আগে নিস্তেজতা গ্রাস করলো তার সমস্ত দেহ। মাথা পিছনে হেলে সাইফের বুকে ঢলে পড়ল। ভঙ্গুর পাখির ডানা হঠাৎ ভেঙে গেল।
পুনরায় চেতনা হারালো দৃষ্টি। সাইফ বিন্দুমাত্র দেরি না করে তাকে বুকে আগলে তুলে নিল। ধীর পদক্ষেপে নিজের কক্ষের দিকে অগ্রসর হলো। যাওয়ার পথে ঠিক মুখোমুখি হয়ে পড়ল ইমনের সঙ্গে। উদ্বেগ নিয়ে ইমন বলে উঠল, ভাই, আপনার কপাল। তোর ভাবির ঘর পরিষ্কার করার ব্যবস্থা কর দ্রুত। ইমন আর কোনো শব্দ খুঁজে পেল না, মাথা নত করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। সাইফ তার পাশে ঘেঁষে এগিয়ে গেল, খাটে আস্তে করে শুয়ে দিল দৃষ্টিকে। তারপর তার শীতল হাত নিজের মুঠোয় বন্দি করে মেঝেতে বসলো। সাইফের চোখ থেকে নীরব স্রোতের মতো নোনা জল গড়িয়ে এসে থিতু হলো দৃষ্টির হাতের পিঠা। কান্নায় কাঁপতে কাঁপতে থেমে থেমে উচ্চারণ করলো, আপনি আমি ভালোবাসি বউ, অগাধ ভালোবাসি। আপনি আমার চাঁদ। চাঁদের বুকে দাগ থাকলে যেমন মানুষ তাকে পূর্ণ ভালোবাসে ভরে রাখে, আপনার গ্লানি, আপনার কলঙ্ক নিয়ে আমি তেমন ভাবে আপনাকে নিঃশেষ ভালোবাসি। হঠাৎ দরজায় টোকা পড়লো। বাইরে থেকে ইমনের সংযত কণ্ঠ ভেসে এলো। সাইফ ধীরে উঠে এসে একখানা কম্বল টেনে দিল দৃষ্টির গায়ে, তারপর বাইরে পা বাড়ালো। ব্যান্ডেজটা করে নিন ভাই, অনেকটা রক্ত পড়েছে। কপালে হাত ছুঁয়ে সাইফ বুঝলো রক্ত শুকিয়ে গাঢ় হয়ে আছে। বিন্দু মাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে সে ড্রয়িং রুমে গিয়ে বসলো। ইমনও আর কিছু না বলে নিপুণ হাতে ব্যান্ডেজ জড়িয়ে দিল। অন্ধকারে নিমগ্ন কক্ষটি হঠাৎ করে বিদ্যুতের ঝলকে উন্মোচিত হলো। আলো ছড়িয়ে পড়তেই দৃশ্যমান হলো এক বিশাল হোয়াইট বোর্ড। ধীর স্থির পায়ে কেউ একজন অগ্রসর হলো তার দিকে। পদক্ষেপে কোনো তাড়াহুড়ো নেই, তবু প্রতিটি পথ হিসেব কষে ফেলা। বোর্ডের সামনে এসে থামল সে। সেই বোর্ড ভরা অসংখ্য আলোকচিত্রে, কোনো মুখাবয়ব, কোনো দৃশ্য, আবার কোনো কাগজের টুকরো। চারপাশে রঙিন চিরকুট, তাতে নোট আর দাগ কেটে রাখা শব্দমালা। এখানে সেখানে গাঢ় মার্কারের আঁচড়, যা কেবল একটি ধাঁধার খণ্ডচিত্র নির্দেশ করে। অদৃশ্য সুতোয় বাঁধা প্রতিটি টুকরোকে একত্রে গেঁথে ফেলার প্রচেষ্টা চলছে। লোকটির দৃষ্টি গভীরভাবে গেঁথে আছে সে বোর্ডে। শীতল অনুসন্ধানে ওজনদার এক দৃষ্টি। প্রতিটি রং, প্রতিটি ছবি, প্রতিটি শব্দ তার মনে কোনো সূত্রের জন্ম দিচ্ছে। সে এক অদৃশ্য সমীকরণে যোগসূত্র খুঁজছে। তখনই কক্ষে আরেকটি উপস্থিতি প্রবেশ করে। আর কতদিন সময় লাগবে? গোপনে গোপনে খেলা জমছে না, আর এবার কিছু একটা করা উচিত। সাদা বোর্ড থেকে নজর সরিয়ে লোকটি ধীরে আগন্তুকের দিকে তাকালো। চোখে গভীর চিন্তার ছায়া, ঠোঁটে সংযত স্বর। এখন নয়, এই মুহূর্তে সামনে আসা মানে বিপদকে আমন্ত্রণ জানানো। আমাদের আরেকটু সময় নিতে হবে। আগন্তুক মাথা নেড়ে সম্মতি জানালো। পাশে রাখা লাল মার্কারটি হাতে তুলে নিল সে। তারপর ঠান্ডা নিপুণতায় গোল বৃত্ত এঁকে দিল মাহির ছবির চারপাশে। মেয়েটার সাথে ঠিক কি ঘটেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে দেখে মনে হচ্ছে গ্যাংরেপ শিকার। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু মেয়েটা কিভাবে এই ক্রিমিনালদের সাথে জড়িয়ে পড়লো সেটাই আমাকে ভাবাচ্ছে। হতে পারে মেয়েটা এদের গ্যাংয়ের অংশ ছিল, কাজ ফুরিয়েছে তাই তাকে শেষ করে দিয়েছে। খোঁজ চালাতে হবে আরো গভীরে। অনুভব হচ্ছে কোনো না কোনো সূত্র শীঘ্রই হাতে এসে যাবে। চল, সময় নষ্ট করার সুযোগ নেই। এক মুহূর্তে নিভে গেল ঘরের আলো। দেয়াল, বোর্ড, ছবি, চিরকুট সবকিছু ডুবে গেল নিঃশেষ অন্ধকারে। আবারও অদৃশ্যের গহ্বরে মিশে গেল সব অস্তিত্ব। বিকেলের কোমল বাতাসে দুলছে ছাদ খোলা বারান্দার পর্দাগুলো। একপাশে বেতের চেয়ারে হেলান দিয়ে নিশ্চিন্তে বসে আছে ঈশিতা। আঙুলে মচমচে আচার, চোখ আটকে আছে ফোনের স্ক্রিনে চলমান সিরিজে। হঠাৎ করেই সেই শান্তি চুরমার করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল নয়ন আর সিদ্ধার্থ। তারা হুড়োয় গতি থামাতে না পেরে একজন আরেকজনের উপর গড়িয়ে পড়ল। আচমকা ধূপ শব্দে ঈশিতা চমকে উঠে প্রায় লাফিয়ে দাঁড়িয়ে গেল। আরে আরে, কি করছেন আপনারা? কোনো রকমের শরীরের ভার সামলে নিয়ে নয়ন আর জিদান উঠে গিয়ে ধপাস করে বসে পড়লো পাশের বেতের চেয়ারে। বসতে মতো আন্দাজ করা যায় না। তাছাড়া সবাই এমন এক ধরনের আলগা দূরত্বে থাকে, যেন ইচ্ছে করে দেয়াল তুলে রেখেছে নিজেদের চারপাশে। বিশেষ করে দৃষ্টি, সে তো প্রায় অদৃশ্যের মতোই ছিল। এতদিন কেটে গেছে তারা এখানে, অথচ দৃষ্টিকে গুনে গুনে কয়েকবারই চোখে পড়েছে। তাতেও মুখাবয়ব স্পষ্ট দেখার সৌভাগ্য তাদের হয়নি। এই নিন আচার খান। মুখে হালকা হাসি টেনে আচারের বয়ম
থেকে কয়েক টুকরো আচার তুলে এগিয়ে দিল ঈশিতা। সেটা হাতে নিতে নিতে নয়ন হঠাৎ বলল, তোমার বয়ফ্রেন্ড কি করে? ধূপ শব্দে আচারের বয়ামটা প্রায় হাত ফসকে পড়তে বসেছিল ঈশিতার। কোনোভাবে সেটাকে সামলে নিয়ে অবাক দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে রইল সে। জিদান তাড়াতাড়ি কোনোই দিয়ে নয়নের পেটে একটা ধাক্কা দিল, কিন্তু নয়নের চোখে ততক্ষণে কৌতূহল সে ঈশিতার উত্তর শোনার অপেক্ষায়। মানে তুমি এত সুন্দর একটা মেয়ে, নিশ্চয়ই প্রেম করো। কেন? আমার তো কলেজ আছে। না, আপাতত যাওয়া লাগবে না। ভাই নিষেধ করেছেন। কয়েকটা দিন বিরতি নিন, তারপর আমি নিজেই পৌঁছে দিব। দড়িতে ঝোলানো জামাগুলো গোটাতে গোটাতে হঠাৎই থেমে গেল নীলিমার হাত। বুকের কাছে কাপড় চাপা দুহাত বাঁধা অবস্থায় অনর চাহনি নিক্ষেপ করে ইমনের দিকে স্থির হলো। বলুন তো, কারণ কি? আবার কিছু ঘটেছে নাকি? আমি কিছুই জানি না, শুধু ভাই যা বলেছেন তাই শুনতে হবে। বলেই রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো ইমন। নীলিমা নীরব রইল, ভেতরে সব প্রশ্ন গিলে ফেললো এক নিঃশ্বাসে। কিছুক্ষণ ভাবনার অতল গহ্বরে ডুবে গেছে ইমন। কণ্ঠে মৃদু বিষণ্ণতা মিশিয়ে বলল, ভাবির অন্তরে কত অনন্ত বেদনা জমা আছে, তাই না? এত ছোট্ট প্রাণী এত অসহ্য যন্ত্রণা কিভাবে বহন করে সে? নীলিমার ঠোঁটের কোণে ক্লান্ত দীর্ঘশ্বাসের ধোঁয়া ভেসে উঠল। নিয়মিত পাতায় যা খোদাই হয়ে যায় তা মানুষের শক্তি দিয়েও মোছা যায় না, কিন্তু আপুর মতো এমন নিষ্ঠুরতম ভাগ্য আর কারো জীবনে না আসুক। ইমনের দৃষ্টি স্থির হয়ে আটকালো নীলিমার ওপর। আগাগোড়া একবার ভালোভাবে দেখল। মেয়েটি অদ্ভুত পরিপাটি, নিখুঁতভাবে গোছানো। আগে কখনো এমন করে তাকে লক্ষ্য করা হয়নি। দৃষ্টির মতো অনিন্দিত সুন্দর না হলেও তার ঔষধজল্যে কোনো কমতি নেই। একই ছাদের বাসিন্দা, একই রক্তধারা। সৌন্দর্য যেন উত্তরাধিকার সূত্রে উতলে উঠেছে তার অস্তিত্বে। কিছুক্ষণ নীরব দৃষ্টিপাতের পর ইমন চোখ ফিরিয়ে নিল। এই সৌন্দর্যে দীর্ঘক্ষণ স্থির থাকা অঘোষিত পাপ। নিজের চাহনিকে শাসন করে সে ঘুরে দাঁড়ালো রক্তিম আকাশের দিকে। বিকেলের প্রান্ত রেখা পেরিয়ে গিয়েছে, সূর্য আকাশ জ্বলে উঠেছে লাল আভায়। নীলিমা কাপড়গুলো গুছিয়ে তুলে নিল একবার আর চোখে ইমনের দিকে চেয়ে দেখলো, তারপর কোনো শব্দ না করে নীরবে পা বাড়ালো। কিন্তু কিছু দূর গিয়েই পা থামালো নীলিমা। কানে ভেসে এলো এক ঝাঁক সুরের মৃদু তরঙ্গ। কোথায় পাবো বল? কোনখানে তুই? আকাশের দিকে মুখ তুলে অসংলগ্ন সুরে গুনগুন করছিল ইমন। সুর ভাঙা, তবুও শব্দগুলো মনের গভীরতম স্তর থেকে উঠে আসছে। নীলিমা ধীরে পিছন ফিরল। দূর দৃষ্টিতে আকাশে ডুবে থাকা ইমনের পিঠের রেখা চোখে পড়ল তার। কোথায় তোর দেশ? আজ যাবই। মঙ্গল গ্রহে তার দেশ, যাওয়ার ভাড়া আছে। ফিসফিস করে নিজে কথাটা বলে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটিয়ে নীলিমা মাথা নেড়ে নিল। তবে ইমনের কান অবধি পৌঁছালো না তো। এরপর অদৃশ্য এক গোপন ভাবনায় আচ্ছন্ন হয়ে এক রাশ অগোছালো অনুভূতি নিয়ে ধীর পায়ে চলে গেল পথের আধারে। আমার মেয়েটাকে ছেড়ে দাও তোমরা, ওর এত বড় সর্বনাশ করো না, দয়া করো। অন্ধকারের বুকে এক অপরিচিত কণ্ঠ ফোপাতে ফোপাতে মৃত্যু বর্ষার সুর তুলছে। দূরের প্রান্ত থেকে আধো চেতন অগ্নিশূন্য চাহনিতে দৃষ্টি তাকিয়ে রইল সেদিকে। শরীর শুষ্ক খলসে পরিণত, রক্ত প্রবাহে অবশতার হিমঝড় বয়ে চলেছে। মাথার ভেতর কুয়াশার পাহাড়। কোনো নেশা জাতীয় কিছু তার অগ্রপ্রত্যঙ্গকে গ্রাস করেছে। পলক শূন্য দৃষ্টি সামান্য জোর সঞ্চয় করে ওঠার চেষ্টা করল, কিন্তু খড়ের গাধার উপর ভর দিতে হাত তুলল খড়ের গভীরতায়। ভারসাম্য হারিয়ে পুনরায় ধসে পড়ল সে। মেয়েটা জেগে উঠেছে। কেউ একজন কর্কশ গলায় ঘোষণা দিল। সাথে সাথে এক অবয়ব সামনে এসে উবু হয়ে দেখল রমণীকে। অন্ধকার ভেদ করে দৃষ্টি দেখল এক শিকারীর হাসি। কতগুলো ধারালো দাঁতের শ্বেতরাশি বিদীর্ণ করে দিচ্ছে তার আতঙ্কের দেয়াল। শ্বাসের গাঢ় দুর্গন্ধে ঘেরা সেই মুখ ঝুঁকে আছে তার উপর। দৃষ্টি আঙ্গুলে শেষ শক্তিটুকু সঞ্চয় করে লোকটার বুকে ধাক্কা দিল, কিন্তু তার নারীত্বের অবসন্ন আঘাতে লোকটার শরীর এক বিন্দু নড়ল না। তেজটা খেয়াল করছেন ভাই? আপনারে ধাক্কা মারে, সাহস কত? পাশের অন্ধকার কোণ থেকে ভেসে এলো এক তরুণের বিদ্রুপ মাখা কণ্ঠ।
দৃষ্টি তখনও সময়ের শিকল ভেদ করে বুঝে উঠতে পারছে না আসলে তার চারপাশে কি ঘটছে। উবু হয়ে থাকা লোকটি ধীরে বিকৃত উপভোগে আঙ্গুলের ডগা চালিয়ে দিল তার কপালের ওপর থেকে ঠোঁটের কিনারা অবধি। মাংসের ওপর সেই স্পর্শ বিষধর সাপের সর্পিল হেঁটে যাওয়ার মতে মনে হলো। দৃষ্টি মুখ ফিরিয়ে নিল দ্রুত। এই আগুনে পানিটুকু ঢালতে পারলেই তো আসল স্বাদ। এই আমার মেয়েটারে স্পর্শ করবি না, সার ওরে চুল বাচ্চা নফসুল দল সার বলছি। মধ্যবয়সী এক পুরুষের গর্জন বাতাসের স্তর চিরে ছুটে এলো। তার শেষ শব্দগুলো শেষ হওয়ার আগে এক যুবক এগিয়ে এসে মুষ্টি তুলে সজোরে আঘাত করল তার মুখের ঠিক মাঝ বরাবর। খুশির অভিঘাতে চোয়ালের হাড়ে বজ্রপাত হলো, মুখমণ্ডল বিকৃত রক্তিমতায়। পাশের দিক থেকে এক নারীর দম বন্ধ করা গোঙানি ভেসে উঠল। তার মুখ গামছায় শক্ত করে বাঁধা, মাথা অনবরত নেড়ে যাচ্ছে অনুনয়ের মরিয়া ভঙ্গিতে। কিন্তু সে আর ওই মধ্যবয়সী পুরুষ দুজনেরই হাত পেছনে বেঁধে রেখেছে বাঁশের কাঞ্চির সাথে। দৃষ্টি ধীরে মাথা ঘুরিয়ে শিশু সুলভ কাপা কাপা স্বরে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? ঠোঁটের কোণে শিকারীর হাসি টেনে লোকটা উত্তর দিল, সেটা অল্পক্ষণ পরে টের পাবা সুইট হার্ট। লোকটার গলার স্বরে ঘনীভূত মাদকতার ছোঁয়া। আঙ্গুলে সিগারেট জ্বালিয়ে দৃষ্টির অনাবৃত মুখের সামনেই আগুনের ক্ষুদ্র শিখা নেচে উঠল। প্রথম টানটায় তামাকের গাঢ় গন্ধ মিশে গেল নিঃশ্বাসে। তারপর ধোয়ার পাক ঘুরিয়ে সে ছুঁড়ে দিল দৃষ্টির মুখমণ্ডলের উপর। দৃষ্টি কাশি চেপে রাখতে না পেরে নাক মুখ বিরক্তিতে কুঁচকে নিল। লোকটা চোখের ইশারায় পাশে দাঁড়ানো এক ছেলেকে ডাকতেই তার হাতে এগিয়ে দিল মোটা দড়ির কুণ্ডুলি। ঠোঁটে ঝুলন্ত সিগারেটের ছাই অনিচ্ছায় কেঁপে উঠলেও হাতের কাজ থামল না। ধীর টানে দৃষ্টির দুই হাত পেছনে বেঁধে ফেলল সে। রক্ত প্রবাহ থমকে যাওয়ার মতো টান অনুভূত হতেই দৃষ্টি প্রাণপণে শরীর ছটফট করে মুক্তির চেষ্টা চালাতে লাগলো। দৃষ্টির সমগ্র দেহে সূক্ষ্ম ঘামের স্তর জমে উঠেছে। ভেতর থেকে তাপ আর ভয়ে মিশে বাষ্প হয়ে বেরিয়ে আসছে। চারপাশে ভেসে বেড়াচ্ছে কুৎসিতহীন রসিকতার কর্কশ হাসি। শরীর ধীরে অবশ হয়ে আসছে, মাথা শিলাখণ্ডের মতো ভারী। আর সহ্য হলো না, হঠাৎই চোখের পাতা ঝাঁকিয়ে খুলে ফেলল সে। ঘুমের গভীরতা থেকে ছিটকে উঠে এলো বাস্তবের তীব্রতায়। সারা শরীর ভিজে গেছে, ঘামে জমে গেছে, গায়ে সেটে থাকা পাতলা কাপড়ও ভিজে গিয়েছে খানিক। দৃষ্টি উন্মাদের মতো নিজের শরীর টিপে টিপে দেখছে। গলা আর গালের ঘাম হাতের তালুতে মুছে ফেলতে তাড়াহুড়োয় বুকের ভেতর শ্বাস ওঠানামা করছে অনিয়মিত ঢেউয়ের মতো। আবারও ফিরে এলো সেই দুঃস্বপ্ন, সেই রাতের দম বন্ধ করা স্মৃতি। বিছানা ছেড়ে হঠাৎ উঠে দাঁড়িয়ে ছুটে গেল আয়নার দিকে। ঘর তখন অন্ধকারের গভীরে ডুবে আছে। কেবল বারান্দার কাজ ভেদ করে পূর্ণ চাঁদের স্নিগ্ধ আলো ঢুকে পড়েছে। সে আলো এসে পড়ল দৃষ্টির কাঁধ বেয়ে নিচে। আধো আলো আর আধো আধারের মিলনে তৈরি হলো এক রহস্যময় অবয়ব। আয়নার প্রতিফলনে সে দেখল নিজেকে। অনুভূতিহীন প্রাণহীন চাহনিতে দাঁড়িয়ে আছে কোনো অচেনা মানুষ। কিছুক্ষণ চেয়ে থেকে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো আকাশে, ঝুলে থাকা চাঁদের দিকে। আকাশের বিস্তৃত নীলাভ ক্যানভাসে থালার মতো উঁকে দিচ্ছে। পূর্ণচাঁদ চারপাশ জুড়ে ছড়িয়ে আছে অগণিত তারার মেলা। চাঁদের কোমল রূপালী আভা গলিয়ে ঝরে পড়ছে মাটির বুকে। চারদিক এক স্বপ্নময় মায়াজলে মোড়ানো। সে আলোর ভেতরেই চোখ স্থির রেখে ফিসফিস করে দৃষ্টি উচ্চারণ করলো, দেখেছো চাঁদ, তুমি একা নও, আমিও তোমার মতো কলঙ্ক বহন করি। ঠিক সেই মুহূর্তে এক ছায়া এসে ঢেকে দিল তাকে। চাঁদের আলো ছায়ার চারপাশ ভেদ করে ঠিকরে পড়ছে, তবু দৃষ্টির চারপাশে ঘন কালো অন্ধকার ছড়িয়ে দিল। আশেপাশে সবকিছু রয়ে গেল আলোকিত, কেবল সে নিমজ্জিত রইল ছায়ার আচ্ছাদনে। অর্থাৎ অচল নীরব অবয়ব দাঁড়িয়ে আছে তার একদম সামনে। দৃষ্টি প্রাণহীন চাহনিতে তাকিয়ে আছে সামনের দিকে। অবয়বটি ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রথমে এক কদম পিছু হাঁটল দৃষ্টি, কিন্তু পরক্ষণে দৃষ্টি ধীর হয়ে সোজা দাঁড়িয়ে গেল। ছায়াটি তার পাশে এসে থামাতেই চাঁদের আলো আবারও ফুরে এসে ভরে দিল দৃষ্টির সমগ্র দেহ। যেন কিছুক্ষণ আগের অন্ধকার কেবল তার জন্যই এক ক্ষণিক পরীক্ষা ছিল।
কখন উঠলেন? মৃদুস্বরে প্রশ্নটা ছুড়ে দিল সাইফ। দৃষ্টি করে জবাব দিল না। এগিয়ে গেল বারান্দার দিকে। রেলিংয়ের কাছে গিয়ে অলস ভঙ্গিতে ঝুলে থাকা লম্বা চুল আঙ্গুলে পাকিয়ে আলগোছে খোপা বাঁধল। সাইফ নীরবে এসে দাঁড়ালো তার গা ঘেঁষে ঠিক পাশে। আমার কোনো দুঃস্বপ্ন দেখেননি তো? দৃষ্টি ঠোঁটের কোণে ব্যঙ্গের রেখা টেনে বলল, আমার জীবনটাই তো এক দুঃস্বপ্নে বন্ধি, নতুন করে আর দেখার মতো কিবা বাকি আছে? পাশ থেকে এক দীর্ঘশ্বাসের নীরব কম্পন ভেসে এলো। দৃষ্টি অনুভব করল তা, কিন্তু মুখ ফেরালো না। দৃষ্টি ভেসে গেল দূরের অস্পষ্টতায়, যেখানে আকাশের গাঢ় নীল আর চাঁদের ফিকে আলো মিলেমিশে এক অনন্ত প্রশ্নের জন্ম দিয়েছে। আচ্ছা ইশতিয়াক ভাই, আপনি আমাকে কেন ভালোবাসেন বলবেন? আমার মতন একজনকে ভালোবাসার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। হালকা এক হাসি ছড়িয়ে দিল সাইফের ঠোঁট। সে হাসির মৃদু শব্দ তরঙ্গ এসে পৌঁছালো দৃষ্টির কানে, অথচ হাসির উপাদানটি সে খুঁজে পেল না। সত্যি কি হাসার মতো কিছু ছিল? রমণী তা বোঝেনি। আমি আপনাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসি। এবার দৃষ্টির ঠোঁটেও ফুটে উঠল ক্ষীণ হাসি। তবে কি সত্যিই তাকে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট কারণ নেই, নাকি সে আসলেই ভালোবাসা পাওয়ার উপযুক্ত নয়? এই ভাবনায় ভেসে বেড়ালো তার চোখে। সাইফ এবার ঘুরে দৃষ্টির দিকে তাকালো। ভাববেন না আপনাকে ভালোবাসার কোনো কারণ নেই, বরং আপনাকে ভালোবাসার সহস্র কারণ আছে আমার কাছে। আপনার প্রতিটি লোমকূপ পর্যন্ত আমার ভালোবাসার অংশ। হ্যাঁ, তত কারণের ভিড়ে আমি বিভ্রান্ত হয়ে যাই, পাগলা ঘোড়ার মতো টকবকে ওঠে মন। তখন নিজের হৃদয়কে বোঝানোর জন্য বলি, আপনাকে আমি কারণহীন ভালোবাসি। কোনো স্বার্থের জন্য নয়, সৌন্দর্যের জন্য নয়। কলঙ্ক, দাগ, অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতের ঊর্ধ্বে গিয়ে আমি আপনাকে ভালোবাসি। দৃষ্টি এবার চোখ তুলল সাইফের দিকে। পলকের কিনারায় টলটল করছে জলকোনা। সামান্য দুললেই গড়িয়ে পড়বে গাল বেয়ে। সেই নোনা আভা কি সাইফের চোখে পড়া পড়ল? সে কি টের পেল কতটা দুঃখ জমে আছে এই নীরবতার আড়ালে? কিন্তু দৃষ্টি মুখ ফেরালো, সামনে তাকিয়ে রইল, বুঝতে দিল না সাইফকে। আপনি যত খুশি কেঁদে নিন, একবার কান্না থামে হেসে ফেললেই আর কখনো কাঁদতে হবে না আপনাকে। আশ্চর্য, এই মানুষটা কিভাবে সব বুঝে ফেলে? সে কি কোনো গোপন জাদুর অধিকারী, নাকি মন পড়ার ক্ষমতা রাখে? দৃষ্টি নিজেই উত্তর খুঁজে পেল না। হঠাৎ সে ভেঙে পড়ল, চোখে জমে থাকা জল টুপটুপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। শ্বাস ভাঙা কান্না মুহূর্তেই রূপ নিল ডুকরে কান্নায়। রেলিং শক্ত করে চেপে ধরে মেঝেতে বসে পড়ল দৃষ্টি। কাঁপতে কাঁপতে হাওয়ার জন্য হাঁসফাঁস করছে, তবুও সাইফ নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। দূরে কোথায় চাহনি নিবদ্ধ। কাঁদতে দিল সে দৃষ্টিকে, থামালো না একবারও। বুক ভাঙা কান্নায় নিঃশেষ হয়ে আসছে দৃষ্টি। বুকের ভেতর জ্বালা করে উঠছে অসহ্য যন্ত্রণা। সেই চিনচিনে ব্যথা হৃদযন্ত্রকে খামচে ধরেছে। এক হাত বুকের কাছে চেপে ধরে ফিসফিস করে বলে উঠল, আল্লাহ, এই যন্ত্রণার শেষ কোথায়? আমার আর সহ্য হচ্ছে না। তার ফিসফিসে উচ্চারণ সাইফের কানে গিয়ে লাগলো, আর তাতে তার চোখের কোণও ভিজে উঠল। দুহাত পেছনে নিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল সে। মেঝেতে উবু হয়ে কাঁদছে দৃষ্টি। চোখের জল গাল বেয়ে বুক পেরিয়ে টুপ টুপ করে পড়ছে মেঝেতে। হেসকি তোলা সেই কান্না ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। তখনই সাইফ এগিয়ে এসে বসে পড়ল দৃষ্টির পাশে। রেলিংয়ে হেলান দিয়ে চাঁদের স্নিগ্ধ আলো এক পাশে ঢেলে দিচ্ছে দুজনের উপরেই। সাইফকে পাশে বসতে দেখে দৃষ্টি ধীরে মাথা তুলল, সোজা হয়ে বসে তার দিকে তাকালো, মৃদু স্বরে উচ্চারণ করলো, আপনার কাছে একটু মাথা রাখি শেখ সাহেব। সে কি করুণ মিনতি। সাইফ আলতো হাত বাড়িয়ে তাকে টেনে নিল নিজের কাছে। কোনো শব্দ করল না। দৃষ্টি নীরবে মাথা রেখে দিল সাইফের কাঁধে। চোখের জল শুকিয়ে গিয়েছে, তবু গালে দাগ কেটে গেছে নোনা জল। এভাবেই রইল তারা প্রায় 20 মিনিট ধরে। দুজনেই তাকিয়ে রইল দূরের আকাশে ঝুলে থাকা রূপালী থালার মতো চাঁদের দিকে। একটা গান শোনাবেন? ইচ্ছে হচ্ছে। পিটপিট করে তাকিয়ে আছে তার দিকেই। উত্তরের জন্য অধীর হয়ে আছে। সাইফের ঠোঁটে ভেসে উঠল ক্ষীণ মুচকি হাসি। উঠে গিয়ে রুম থেকে গিটারটা তুলে আবার এসে বসলো তার পাশে। আঙ্গুলে প্রথম সুর তুলল। গিটারের তারে চাঁদের আলো ঝরে পড়েছে। তারপর মৃদু কণ্ঠে গেয়ে উঠল,
পুষে রাখে যেমন ঝিনুক কলসের আবরণে মুক্তর সুর। পুষে রাখে যেমন ঝিনুক কলসের আবরণে মুক্তর সুর। দৃষ্টি দু হাঁটু ভাঁজ করে থুতনি রেখে বসে আছে হাঁটুর উপর। গভীর চাহনিতে তাকিয়ে আছে সাইফের দিকে। গান আর সুরের মাঝে হঠাৎই তার ভেতর বয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি। বুকের ভেতর জমে থাকা আর ভার খানিক হালকা লাগছে। তেমনি তোমার নিবিড় চলা ভিতরেরই বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সাইফের দৃষ্টি এখন নিবদ্ধ কেবল তার উপরেই। চাঁদের আভায় এক অপ্সরা নেমে এসেছে ধরাধামে। দৃষ্টি নীলাভ অবয়ব আরো রহস্যময় হয়ে উঠেছে। মেয়েটির চোখ দুটি স্থির, পৃথিবীর দরজা খুলে দিচ্ছে। সরাসরি সেই চোখের গভীরে তাকিয়ে সাইফ আবারও গেয়ে উঠল। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সুরের আবেশে শেষ হতে দৃষ্টি ধীরে ধীরে সোজা হয়ে বসলো, ঠোঁটে একটুখানি প্রশান্তির রেখা। ভালো গান করেন আপনি, সুন্দর ছিল। সাইফ গিটারটা পাশে রেখে আরেকটু এগিয়ে এলো। মাঝে থাকা দূরত্বটাও আরেকটু কমিয়ে দিল। দৃষ্টি হাঁটু জড়িয়ে আবার মাথা কাত করলো, চোখের কোণ থেকে তাকালো সাইফের দিকে। সাইফ আলতো করে হাত এগিয়ে নিয়ে তার কপালের সামনে থাকা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে নিল। আপনি জানেন আপনি অপসরা তুল্য সুন্দর, তার সঙ্গে ভীষণ বেদনাদায়ক সুন্দর। আপনাকে দেখলেই বুকের ডান পাশে কেমন চিনচিনে ব্যথা জাগে। অপসরাও দেখে ফেলেছেন আপনি? সাইফ মৃদু হাসলো। অপসরা দেখিনি, তবে ছোটবেলা থেকে যত গল্প শুনেছি তাতে মনে হয় আপনিই সে অপসরা। ভুল করে কেউ আপনাকে দেখে ফেলেছিল হয়তো, আর সেই থেকে তুলনা শুরু। দৃষ্টি ঠোঁট বাঁকিয়ে বলল, জানেন এই যে আপনি এত উল্টাপাল্টা কথা বলেন, এটার জন্য আপনি 4টা বউ ডিজার্ভ করেন। কেন? একজন মারলে ব্যথা কম লাগবে তাই। কিন্তু আপনি তো মারেন না। মারি না তো মারতে কতক্ষণ লাগে? আপনার হাতে মার খাওয়ার জন্য হলে আপনাকে সারা জীবন চাই আমার বউ। 4 জন লাগবে না, প্রয়োজনে 4 জনের মায়ের আপনি একাই দিয়েন, তো আপনাকে আমি চাই। আপনি পাগল, আস্তে একটা উন্মাদ। আপনার জন্যই এই পাগলতা নিয়ে সারা জীবন থাকতে চাই আমি। এই যে এত ভালোবাসা দেখাচ্ছেন, আবার ভেঙে টুকটু টুকটু করে দিবেন না তো আমাকে? আমাকে নিঃশেষ করার জন্যই তো এত আয়োজন করছেন না? আবার ভেবে দেখেন, এবার আমি ভেঙে গেলে বোধহয় সত্যিই মরে যাব। সাইফ তাকালো দৃষ্টির পানে। কি বলছে দৃষ্টি বুঝতে একটু সময় লাগলো তার। যখনই তার মস্তিষ্ক বুঝে ফেললো সে চমকে উঠল, মৃদু স্বরে ফিসফিস করে বলে উঠল, আপনি আমাকে ধরে রাখুন শেখ সাহেব, আমাকে হারিয়ে যেতে দিয়েন না। আমি থাকতে চাই আপনার সাথে, একটা গোটা জীবন আপনার সাথে বাঁচতে চাই। শুধুমাত্র আপনার জন্যই আমি বেঁচে আছি। কবে এই ক্ষুদ্র অস্তিত্ব বিলীন হয়ে যেত এই পৃথিবী থেকে? যেদিন আপনি আমার হাত ছেড়ে দিবেন সেদিনই আমার শেষ দিন হবে। বলতে বলতেই চোখের পানি ছেড়ে দিল দৃষ্টি। সাইফ পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল দৃষ্টির ওপর। দৃষ্টির দুগালে হাত রেখে অজস্র চুমু খেলো দৃষ্টির সারা মুখে। এরপর শক্ত করে আগলে নিল বুকের কাছটায়। বুকের মাঝে থেকে দৃষ্টি আবারও বলে উঠল, আমার আপনি ছাড়া কেউ নেই জানেন, আমাকে ছেড়ে যাবেন না তো? কি করুণ শোনালো দৃষ্টির কণ্ঠস্বর। সাইফের রুহু কেঁপে উঠল, আর একটু প্রগাঢ় ভেবে চেপে ধরল। দৃষ্টিও শক্ত হাতে জড়িয়ে নিল সবাইকে। আমি সারা জীবন আপনার সাথেই থাকবো বউ। জীবনটা তো অনেক ক্ষুদ্র, আর আমি না এই ক্ষুদ্র জীবন আপনার নামে উৎসর্গ করলাম, যার একচ্ছত্র আধিপত্য কেবল আপনার। ঘড়ির কাঁটা অবিচল জানিয়ে চলেছে রাত গভীর হয়ে 2টা 11 ছুঁয়েছে। কিন্তু চুপ মেরে বসে আছে সাইফ ও দৃষ্টি। খাটের কিনারে বসে দৃষ্টি আর খানিক দূরে কাউচে সাইফ। দুজনের চোখে নিদ্রাহীনতার সমান্তরাল রেখা। সেই সকাল থেকে অজ্ঞান দেহে পড়েছিল দৃষ্টি। কিছুক্ষণ আগেই মাত্র চেতনা ফিরেছিল। এর মাঝে আবার ডাক্তার এসে পরীক্ষা সেরে দিয়ে গিয়েছেন। ঘুমের ইনজেকশন যার প্রভাবে দিন ফুরিয়ে রাতের কপালে এসে ঠেকেছে তার জাগরণ। আর সেটাই এখন মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছুতেই ঘুম আসছে না তার। ঘুম বারবার চোখের দ্বারগোড়ায় এসে ফিরে যাচ্ছে। দৃষ্টির এই জাগরণে সাইফও বন্দী। ক্ষুধা মেটানো শরীর এখন কাউচে আধশোয়া, কিন্তু
দৃষ্টিকে পাহারা দেবার অনিবার্য দায় তার পলক পর্যন্ত চুরি করে নিয়েছে। কিছুক্ষণ আগে পাঞ্জাবির আনুষ্ঠানিক বন্ধ ছেড়ে টি শার্ট ট্রাউজারে নিজেকে শিথিল করলেও চোখের চাহনি তীক্ষ্ণ। কোনো অনাহত স্বপ্ন কেউ সে প্রবেশাধিকার দেবে না, কিন্তু দৃষ্টির মনোজগতে ঢেউ তুলেছে অন্যরন্ধ্র। সজ্ঞানে সাইফের সঙ্গে একই বিছানা ভাগ করা এই চিন্তাটাই তার অন্তরের পাথরের কাটার খোঁচা। কিন্তু সাইফ ঘুমাবে কোথায়? আগে সেই রক্ষস্বরে সাফ জানিয়ে দিয়েছে এই কক্ষের দ্বার সে পেরোবে না, অথচ কাউচ মাত্র 2 সিটের, যেখানে এই কাঠখোট্টা মানুষটাকে রাতভর গুটিসুটি মেরে শোয়ানো মানে সরাসরি এক ধরনের দণ্ড প্রদান। শেষমেশ বহু ভাবনার গহ্বরে ঘুরে দৃষ্টি স্থির করল খাটের এক প্রান্তে সামান্য জায়গা ছেড়ে দেবে। গলার সামান্য খাকারি দিয়ে স্বরের মধ্যে সংযম রেখে বলে উঠল, শুনুন, এইভাবে পাহাড় তাদের মতন বসে না থেকে এক পাশে শুয়ে পড়ুন। সাইফ হঠাৎই উঠে দাঁড়িয়ে সুইচে হাত ছুঁয়ে অন্ধকার নামিয়ে আনলো। এক কোণে স্বপ্নালু নরম আলো জ্বালিয়ে দিল। তারপর গটগট শব্দে পা ফেলে বিছানার দিকে এগিয়ে এসে নির্দ্বিধায় শুয়ে পড়ল। এতক্ষণ যেন এই এক বাক্যের অপেক্ষাতেই ওত পেতে ছিল সে। দৃষ্টি হতভাগ লোকটার বিন্দুমাত্র সময় নষ্টের অভ্যেস নেই। বলা শেষ, কাজ শুরু। আশ্চর্যের বিষয়, মুখে বাড়তে কোনো শব্দ করল না, বারণও করল না। লাইট তো নেমে গেছে, বসে দেখার কি হবে? সাইফের গলার মৃদুস্বর ভেসে আসতে দৃষ্টি ধীরে ধীরে শুয়ে পড়ল। খাটের একেবারে প্রান্তে গিয়ে ঠেকল সে। সামান্য নড়াচড়া করতেই মেঝে শীতলতার সঙ্গে আলাপ হয়ে যাবে তার। উল্টো ঘুরে অন্তরে দোয়া দুরুদ পড়া শুরু করলো সে। ঠিক তখনই কোমরে পড়ল এক অপ্রত্যাশিত টান। সাইফ তাকে নিজের দিকে টেনে এনে বুকে ঠেসে ধরল। ঘাড়ের ওপর ভর দিল তার থুতনি। স্বর নেমে এলো নরম ফিসফিসে স্রোতে। বহুদিন শান্তির ঘুম পায়নি, আজ একটু ঘুমাতে দিন। দৃষ্টি তড়াক করে ফিরে তাকালো সাইফের দিকে। কালকেও তো কালকে আপনি জ্বরের ঘরে অনেক জ্বালিয়েছেন। আপনার মাথায় আঘাত আমার কারণে লেগেছে, তাই না? কথাগুলো সাইফের কানে পৌঁছালো বটে, কিন্তু সে কোনো সাড়া না দিয়ে দৃষ্টির বুকে মাথা গুজে দিল। একেবারে শিশুর মতো আঁকড়ে ধরল। একদম নড়বেন না, ঘুমোতে দিন। আর হ্যাঁ, এটার জন্য কাল আপনাকে বিচারকের কাঠ করে দাঁড় করানো হবে। এখন ঘুমাই। শব্দগুলো ফেলে দিয়ে সে চোখ বুজে নিল। দৃষ্টিও নীরবে শুয়ে রইল। কিছুক্ষণের মধ্যে সাইফ গভীর ঘুমে তলিয়ে গেল। এমন শান্ত, এমন ভারী যে মনে হচ্ছিল বহু বছরের ক্লান্তি আজ এসে আশ্রয় পেয়েছে। তবে দৃষ্টির চোখে ঘুম নেই। হাতের ছোঁয়ায় সাইফের চুলে মৃদু বুলিয়ে যাচ্ছে। অন্য হাত ধীর ছন্দে বুলিয়ে দিচ্ছে তার পিঠে। অজান্তেই কোনো লুকানো মায়া ঢেলে দিচ্ছে সে। বহুদিন পর বুকের ভেতর হালকা উষ্ণতার ঢেউ উঠেছে। ঠোঁটের কোণে ফুটে আছে এক গোপন হাসি। মুখের ফ্যাকাশে রং উবে গিয়ে ভোরের প্রথম আলোয় ধোয়া সতেজতা ছড়িয়ে পড়েছে। তবুও সুখের এই ভেলায় এক অদ্ভুত চিন্তা তার মাথায়। বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সে দেখেছিল কেউ বাড়ির পেছন দিকে যাচ্ছে। তখন গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সন্দেহের কাঁটা খোঁচাচ্ছে মগজে। এত রাতের আধারে সেখানে যাবে কে, আর কেনই বা যাবে?